দীর্ঘ 10 বছর পর লন্ডন থেকে ফিরে দেশের মাটিতে পা রাখলাম। আজকে যে বাড়িতে আসবো সেটা কাউকেই জানাইনি। ভেবেছিলাম সারপ্রাইজ দেব। বাড়িতে এসেই বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছি, আর একদিনে বাড়িটার দিকে তাকিয়ে আছি আর দেখছি কত সুন্দর করে সাজিয়েছে বাড়িটা। আমি ওপরের দিকে তাকিয়ে অবাক হয়ে ভাবি, 10টি বছর হলো আমি দেশের বাইরে গেছি, বাড়িতে কি হয়েছে না হয়েছে আমি কিছুই জানি না। যাক, বাবার ভাইয়া মিলে সেই পুরাতন বাড়িটাকে এত সুন্দর করে দোতলা ভবনে তৈরি করেছে, দেখে মনটা আমার আনন্দে ভরে গেছে। আমি বাড়িতে এসে এত সাজসজ্জা দেখব সেটা ভাবতে পারিনি। মা তো আমাকে কিছু বলেনি। যাই, ভেতরে গিয়ে দেখি, তাহলেই বুঝতে পারবো। আমি গুটি গুটি পায়ে হেঁটে বাড়ির ভেতরে প্রবেশ করলাম। বাড়ির ভেতরটা আরও সুন্দর করে সাজানো। একটু সামনে যেতেই দেখতে পাই মা, বাবা, বড় ভাইয়া আর একটা মেয়ে বধূ বেশে সেজে আছে। আর হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি, এই বধূ বেশে সেজে থাকা মেয়েটি হলো আমার একমাত্র আদরের ছোট বোন রিয়া। রিয়ার যখন 6 বছর বয়স তখনই আমি লন্ডনে চলে যাই। তারপর আর কখনো দেখিনি, তাই আজকে আর চিনতে পারলাম না। আমি ধীরে ধীরে আমার মায়ের কাছে গেলাম, গিয়ে বললাম, মা, তোমরা সবাই কেমন আছো? আর এখানে কার বিয়ে হচ্ছে? কই, আমাকে তো কিছু বলোনি। আমার মা আমাকে কোনো কথা না বলেই আমাকে সেখান থেকে একটা রুমে নিয়ে যায়, আর সাথে আমার বাবা আর ভাইও আসে। আমাকে উদ্দেশ্য করে আমার মা বাবা বলে, টিপু, তুই যে দেশে আসলি, কই একবারের জন্য তো আমাদের বললি না, আর হঠাৎ করে চলে আসলি কেন? হ্যাঁ টিপু, তোর মা তো ঠিকই বলেছে। তুই হঠাৎ করে চলে আসলি কেন? তুই জানিস না আমার কত টাকা ঋণে ডুবে আছি? সে টাকা শোধ করতে আসতি। বাবা মা, আমি চাইছিলাম তোমাদেরকে আমি আসার খবরটা না জানিয়ে আসলে তোমরা অনেক সারপ্রাইজ হবে, কিন্তু দেখো ভাগ্যে কি নির্মম পরিহাস। সারপ্রাইজ দেওয়ার পরিবর্তে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। মা, তোমরা জানতে চাইবে না আমি কেমন আছি? আরে তুই দেখতে ভালোই আছিস, আর তোর কোনো সমস্যা নেই, বোঝা যাচ্ছে। এখন কত টাকা এনেছিস সেই টাকা তোর মায়ের কাছে দে। বাবা, তাহলে তুই আবার কয়েকদিন পর ফিরে যাবি, আর সোনাদানা যা এনেছি সেসব কিছু আমাদের কাছে দে। আমার চোখে পানি। কত আশা ছিল সবার সাথে দেশিকে আনন্দ করব, আর আনন্দের পরিবর্তে এমনটা হবে কে জানতো। আমি মায়ের কথা জবাবে কিছু বলতে যাব, ঠিক তখন আমার ভাই রাশেদ বলে ওঠে, টিপু, তোর আইফোন আর হাতে থাকা রয়্যাল এক্সের ঘড়িটি দে, আমার খুব পছন্দ হয়েছে। তুই যতদিন থাকবি ততদিন না হয় বাজার থেকে একটা ঘড়ি কিনে নিস। আমি হাত থেকে দেবার আগেই রাশেদ থাবা দিয়ে নিয়ে নেয়। আসলে আমি আইফোন আর ঘড়িটা আমার ভাইয়ের জন্য নিয়ে এসেছিলাম, কিন্তু সেটা খুশি হয়ে দিতে পারলাম না। মা, আমি তো কোনো টাকা আনতে পারিনি, বরং আমি একটা কেসে ফেসে গেছি, যেটা থেকে ছুটানোর জন্য আমার 10 লাখ টাকা লাগবে। তাই তো বাড়িতে আসলাম। আমার কাছে তো কোনো টাকা নেই, কেননা সব টাকাই তো মাসে মাসে তোমাদেরকে দিয়ে দিছি। আমার মুখে এমন কথা শুনে সবার মুখটা মলিন হয়ে যায় আর কালো অন্ধকারে ডেকে যায়। আমার বাবা মাকে বলে, দেখ বাবা, তুই যে টাকা দিছিস সবটা তো বাড়ি করতে আর দোকানের পিছু ব্যয় হয়ে গেছে। আর কিছু জমি কিনেছি, বাকি যা ছিল তোর ছোট বোন ঋণের বিয়েতেই শেষ। তাহলে আর কি করা? সেই জমির কিছু অংশ বেচে দাও আমাকে, টাকা তো লাগবেই। দেখ বাবা, তুই এই সব বলিস না, তুই বরং আবার বিদেশে চলে যা। এই জমি আর দোকান রাশেদ আর রিয়ার নামে দলিল করা, ওরা কি তোর জন্য বিক্রি করবে? পাগলের মতো কথা বলিস। টাকা কামালাম আমি দেশের বাইরে থেকে, আর সেই টাকা দিয়ে সব কিছু করলো ভাই বোন। মা, জানো আমরা প্রবাসীরা কিভাবে থাকি? 2টা শার্ট, 2টা প্যান্ট দিয়ে চালিয়ে নিতে হয় অগণিত দিন, মাসের পর মাস। তবুও নতুন কিছু কেনা হয় না, কেননা তোমাদের কাছে টাকা পাঠাতে হবে। ঈদের সময় তোমাদের মুখে হাসি ফোটানোর জন্য নিজের শপিং করার টাকাটা পর্যন্ত বাড়িতে পাঠিয়ে দিই, যেন তোমাদের ঈদটা ভালোভাবে কাটে, যেন কোনো কষ্ট না হয়। আর আমি সেখানে পুরাতন কাপড় পরেই নামাজ পড়ে আসি। জানো মা, ওখানে সবাই কত আনন্দ করে ঈদের দিনে, আর আমরা প্রবাসীরা শুধু নামাজটা পড়েই আবার দৌড়াতে শুরু করি কাজের জন্য। কেননা এই মাসে বাড়িতে 50,000 টাকা দিয়েছি, তো বাড়ি থেকে বলে সামনের মাসে আরও একটু বেশি দিস। এই বেশি টাকাটা না আমরা ঘুমিয়ে না থেকে অনেক কষ্ট করে কাজ করে বাড়িতে পাঠাই, আর দিন শেষে সে আমাদের মতো প্রবাসীদেরই বাড়িতে কোনো দাম থাকে না। আসলে মানুষ ঠিকই বলে, বিদেশে থাকা টাকা কামানোর মেশিনটা যতদিন টাকা কামাতে পারবে ততদিন পরিবারের কাছে অনেক সম্মানিত হয়ে থাকে, আর যখনই টাকা কামানো বন্ধ করে দেয় আমার মতো দেশে আসে, তখনই শুরু হয়ে যায় এমন পরিবারের অবহেলা। জানো মা, বিদেশে সেই কষ্টটা হয়তো সহ্য করা যায়, তবে তোমাদের মতো পরিবারের তো অবহেলাগুলো সহ্য করার ক্ষমতা আমাদের মতো প্রবাসীদের থাকে না। টিপু, এইসব বলে লাভ নেই। আমি আমার ভাগের কানা করিও তোকে দেব না।
তোকে আমরাই তোর টাকা খরচ করে বিদেশে পাঠিয়েছি, তাহলে সব টাকা তো আমাদেরই, তাই না? হ্যাঁ, রাশেদ তো ঠিকই বলেছে। তোকে বিদেশ যাওয়ার সময় সব টাকা তো আমরাই দিয়েছি, গুনে গুনে 7 লাখ টাকা। বাহ বাবা, বাহ! এমনভাবে বলতেছো যেন আমাকে তোমরা সুদের উপরে টাকা দিয়েছিলে। আচ্ছা বাবা, বাংলাদেশ থেকে যদি লোন নেওয়া যায় তবুও তো সারা জীবন লোনের সুদ টানা লাগে না। আর তোমাদের 7 লাখ টাকার বদলে 70 লাখ টাকার বেশি আমি বাড়িতে পাঠিয়েছি। তাহলে এখন সব টাকাই তোমাদের বলে দাবি করতেছো? দেখ টিপু, আমি ভাইয়ে ভাইয়ে মারামারি করতে চাই না। কত টাকা দিছস না দিছস সেটার হিসাব আমি করতে চাই না। আমার কথা একটা আমি কানা করেও দিতে পারবো না। টিপু, তুই বাড়িতে এসেছিস, এক মুঠো খেয়ে বিদায় হ। আমি আমার মেয়ের বিয়ের দিন কোনো ঝামেলা করতে চাই না। মা, টাকার জন্য আজকে আমাকে পর করে দিলে? আচ্ছা, আমার কোনো টাকা লাগবে না, শুধুমাত্র তোমাদের একটু ভালোবাসা দিও, একটু বাড়িতে থাকতে দিও। দেখ বাবা, এই বাড়িতে কোনো রুম নেই, আর তুই আসতেছিস এ কথা আগে বললে হয়তো টিনের একটা ঘর বাইরে দিতে পারতাম, কিন্তু এখন সেটাও সম্ভব না। আমি কিছু বলতে যাবো ঠিক তখনই রিয়া ভাইয়া বলে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। কেননা রিয়া দরজার আড়ালে দাঁড়িয়ে সব কিছু শুনছিল। রিয়ার চোখে যেন পানি, কান্না করে বিয়ের সাজটা নষ্টই করে ফেলেছে। কেমন আছো তুমি? এত সময় ভালো না থাকলেও এখন আমি অনেক ভালো আছি। তাই তুই কেমন আছিস? ভাইয়া, আমিও অনেক ভালো আছি। ভাইয়া, আমি সব কিছুই বাইরে থেকে শুনেছি। তোমার যা টাকা লাগে আমার অংশের সব কিছু বিক্রি করে নিয়ে নাও। সব কিছুই তোমার, আমার এই সবের কোনো দরকার নাই। না রে বোন, তোর কথাতে আমার মনটা ভরে গেছে। আমার টাকা লাগবে না, নিজের মা বাবাই আমার কথা ভাবলো না। তুই তো ভেবেছিস। রিয়া, তোর জন্য তেমন কিছু আনতে পারিনি। এই গহনাটা আমার বিয়ের জন্য এনেছিলাম, এটা তুই নে। আমার তোর পরিবার বাড়িঘর কিছুই নেই, তাই অন্যের মেয়েকে এনে কোথায় রাখবো? এইসবের আমার দরকার নেই, তুই নে এটা। না ভাইয়া, এটা তুমি ভাবির জন্য রেখে দাও। আমার শ্বশুর বাড়ি থেকে অনেক দিছে, আর বাবা মা ভাইয়াও অনেক দিয়েছে। সবাই দিছে বলে আমারটা নিবি না? আমি গরিব বলে এমন করছিস, তাই না? আচ্ছা ভাইয়া, এমন করতে হবে না, দাও, আমি এখনই পড়ে নিচ্ছি। তুমি এমনভাবে জানলে আমি আর এমন বলতামই না। আমি অনেকটাই খুশি হই, আর রিয়াও খুশি হয়ে চলে যায়। আমি আবার আমার মাকে উদ্দেশ্য করে বললাম, তোমাদের যে আমি একটা ছেলে আছি সেটা মনে হয় সবার কাছে লুকিয়ে রেখেছো, তাই না? আমার এমন কথা জবাবে তাদের মুখে কোনো কথা নেই, একদম চুপ করে আছে। সেটা দেখে আমি নিজেই বললাম, মা বাবা, ভয় নেই। আমাকে তোমাদের সন্তান হিসেবে কারো কাছে পরিচয় দিতে হবে না। আমাকে তোমাদের বাড়িতে কিছুদিন চাকর হিসেবে হলেও থাকতে দিও। আমি কিছুদিন পরে চলে যাব। তারপর তোমাদের আর কখনো মা বাবা বলে বিরক্ত করব না, আর কোনো কিছুর ভাগও চাইব না। আর সমস্যা নেই, আমি যে কয়েকদিন থাকি সেটা ভাড়া দিয়ে থাকবো। আমি কথাটা বলে সেখান থেকে চলে আসি। স্টোররুমের কিছু জায়গা পরিষ্কার করে সেখানেই শুয়ে পড়ি। আমি কখনো ভাবিনি এমন একটা দিন আমার জীবনে আসবে। হায়রে প্রবাসী, জীবনের অর্ধেকটা সময় তারা দেশের বাইরে কাটিয়ে দেয়, পরিবারের সুখের কথা ভেবে নিজের সুখকে গলা টিপে হত্যা করে। তবু আজকে প্রবাসীরা আমাদের কাছে সম্মান পায় না। তারা বাইরের দেশে কাজ করতে করতে ভুলে যায় যে তার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। তবুও পরিবারের লোকেরা সেটা ভাবে না। তাদের তো টাকার দরকার, ছেলের সুখ না। ওই তো বলবে, বাবার 2টা বছর থাকলে আরও একটু উন্নত হবে, আমাদের 2 বছর গেলে আবারও সে একই কথা বলবে। ছেলে তো মুখ পড়ে বলতে পারে না, বুকের ভিতর কষ্ট লুকিয়ে ওটাই জমা রেখে দেয়। 15-20 বছর পার করে দেয়। তারপর যখন দেশে এসে বিয়ের জন্য পাত্রী দেখে, তখন একটাই কথা সামনে আসে, ছেলের টাকা হয়তো আছে কিন্তু বয়স বেশি, আমাদেরকে কে মেয়ে দেবে? মেয়ের জীবন নষ্ট করতে চায় না। ভাইরে, এটা গল্পের মতো মনে হলেও এটাই বাস্তবতা। প্রবাসী জীবন কতটা কষ্টের সেটা একমাত্র তারাই বোঝে, যারা প্রবাসী। সালাম জানাই সকল প্রবাসীদের, যারা নিজের জন্য না ভেবে পরের জন্য ভাবে। আমি ফ্রেশ হয়ে ব্যাগ থেকে একটা টি-শার্ট বের করেই গায়ে দিয়ে বাড়ির ভিতরে আসি। অনেক মানুষের আনাগোনা, কিন্তু আমার খোঁজ নেয়নি। আমি কষ্ট করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য ডাক দিয়ে করে একটু সামনের দিকে এগোতেই একটা মেয়ের সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যাই। একটা মেয়ে বললে ভুল হবে, কেননা এজন্য আসমান থেকে নেমে আসা সাক্ষাৎক্ষণ এক পরি। আর সেই মেয়েটা আমার উপরে পড়ে যায়, আর আমি মেয়েটার দিকে একদিনে তাকিয়ে আছি। মেয়েটির আগে ফসতে ফসতে আমার উপর থেকে উঠে দাঁড়ায়। আমি মাটি থেকে উঠে দাঁড়াতেই আমার গলায় ঠাস ঠাস করে মেয়েটি চর বসিয়ে দেয়, আর চিৎকার করে বলতে থাকে, শালা
হনুমানের বাচ্চা, দেখে চলতে পারিস না? মেয়ে দেখলে গায়ে পড়তে ইচ্ছা করে, তাই না? দেখে তো মনে হচ্ছে কোনো রেপ কেসের আসামি, মনে হচ্ছে এখনই জেল থেকে মুক্তি পেয়ে বাইরে এসেছিস। আসলে ম্যাডাম আমি দেখতে পাইনি, আপনার সাথে ধাক্কা খাওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। শালা খ্যাত একটা, যা আমার চোখের সামনে থেকে, তোকে যেন আমার চোখের সামনে আর না দেখি। গা থেকে মনে হচ্ছে বিচ্ছিরি গন্ধ আসছে, ছি। আসলে মেয়েটি ঠিকই বলেছে, কেননা আমার চুলগুলো বড় বড় হয়ে গেছে, সাথে দাড়ির কারণে একদম পাগলের মতো লাগছে। তাহলে জেল কাটা আসামি তো বলবেই, তাই না? এইদিকে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে আর মজা নিচ্ছে। আমি তো নিচের দিকে তাকিয়ে আছি। এই দিক থেকে কোত্থেকে যেন আমার বাবা এসে বলল, মামুনি, ও আমাদের বাড়ির নতুন কাজের লোক, আজকে এসেছে, তাই তোমাকে চিনতে পারেনি। ওর পক্ষ থেকে আমি সরি বলছি। ঠিক আছে আঙ্কেল, নেক্সট টাইম এই কামলার বাচ্চা যেন আমার সামনে না আসে বলে দিবেন। আচ্ছা মামুনি, আমি ওকে বলে দেব, তুমি তোমার কাজে যাও। বৃষ্টির রাগ দেখে হনহন করে সেখান থেকে চলে যায়। আমি আমার বাবার কথা শুনে অবাক হয়ে যাই। একদিনে বাবার দিকে তাকিয়ে থাকি, আমার চোখে পানি টলমল করছে, এখনই যেন বেরিয়ে আসবে। তুই কার সাথে বেয়াদবি করেছিস জানিস? বৃষ্টি হলো রিয়ার হাজব্যান্ডের কাজিন, আর সবচেয়ে বড় কথা হলো বৃষ্টির বাবার অনেক পাওয়ার। ওদের দেশে বিদেশে অনেক কোম্পানি আছে, যেটার 50% অধিকারী হলো বৃষ্টি। বাবা, শেষমেশ অন্যের কাছে নিজের ছেলেটাকে কাজের লোক বানিয়ে দিলে। বাবা, আমার বুঝি বিদেশের মাটিতে পড়ে থাকাটাই ভালো ছিল। আমি কথাটা বলেই সেখান থেকে চলে যাই। বাড়ির ছাদে বাড়ি ভর্তি মানুষের সামনে আমাকে কাজের লোক বলছে, আর সেটাতে খারাপ না লেগে কি পারে বলেন? আমি এক মনে আকাশের দিকে তাকিয়ে আছি। ছাদের অপর পাশে দাঁড়িয়েছে বৃষ্টি, অনবরত আমার চোখের পানি পড়ছে, আর আমি মুছতে ব্যস্ত। আমার পাশে কে আছে তার কোনো খেয়ালই নেই। পরিবারের লোক কিভাবে এমনটা করতে পারে? এই খ্যাতের বাচ্চা মনে হয় আমাকে ফলো করতে করতে ছাদে এসেছে। আসলে সুন্দরী মেয়ে তো জীবনে দেখে নাই, তাহলে এমন তো করবেই। কাজের লোকের বাচ্চা, তোকে আবার দেখি, তাহলে দেখিস তেলা পোকা জুস খাইয়ে ছাড়বো। বৃষ্টি এসব ভাবছে আর আগে বসছে। এইদিকে আমি বৃষ্টিকে খেয়াল না করি সেখান থেকে নিচে চলে যাই। আমার এমন কাণ্ড দেখে বৃষ্টি আবারও ভাবনায় পড়ে যায়। কি ব্যাপার, ও তো আমাকে ফলো করতে ছাদে এসেছে, তাহলে আমার দিকে না তাকিয়ে চলে গেল কেন? ও বুঝেছি, এটা অ্যাটিটিউড। তোর অ্যাটিটিউড আমি বের করব, দাঁড়া। বাবা, ভাইয়ার সাথে এমন না করলেও পারতে, আর সবার সামনে কি এভাবে অপমান করতে হবে? আরে মা, কি যে বলিস না, ওর কি অপমানবোধ আছে নাকি? যদি থাকতো তাহলে তো সে তখনই বাড়ি ছেড়ে চলে যেত, এভাবে বেহায়ার মতো আমাদের বাড়িতে পড়ে থাকতো না। বাবা, তুমি কি ভুলে গেছো এ বাড়ির তৈরির সব টাকা ভাইয়ার, আর তুমি তাকে এভাবে অপমান করতেছো? এইদিকে আমার বাবার বলা সব কথাগুলো আমি পিছনে দাঁড়িয়ে শুনি, আর একটু সামনে এসে চোখের পানি মুছতে মুছতে বললাম, আসলে পরিবারের মানুষগুলো আমার খুব আপন তো, তাই ছেড়ে যেতে মন চাইছে না। তবুও চলে যাব। রিয়ার বিয়েটা হোক, আমি রিয়ার বিয়েটা দেখে রাতেই তোমাদের বাড়ি ছেড়ে চলে যাব। ভাইয়া, তোমাকে কোথাও যেতে হবে না, তুমি আমার সাথে আমার শ্বশুর বাড়িতে যাবে, সেখানে থাকতে তোমার কোনো অসুবিধা হবে না। তুই এটুকু বলেছিস, এতে আমি অনেক খুশি হয়েছি। নিজের বাড়িতে জায়গা হলো না, বরং উপাধি পেলাম কাজের লোক। আচ্ছা রিয়া, তোর বর কি করে? রাফি এই দেশের নামকরা কোম্পানি স্টার লাইন ফুড প্রজেক্টের জিএম। ও, খুব ভালো। তাহলে দোয়া করি তোরা সুখী হ। আর বাবা, আমাকে একটু সময় দাও, তারপরে চলে যাব। বাবা কোনো কথাই বলছে না। এইদিকে দেখতে দেখতে অনেকটা সময় চলে যায়। আমি রুমে শুয়ে আছি, খুব ক্ষুধা লেগেছে, তবুও কেউ খেতে বলেনি। এদিকে বৃষ্টির খুব পানির পিপাসা পায়, কিন্তু বৃষ্টি কাউকে পাচ্ছিল না, তাই খুঁজতে খুঁজতে আমার রুমে চলে আসে। আহা আহা, কত মজা! বাড়ির কাজের লোক হয়ে কাজ না করে এমন ভাবে শুয়ে আছি যেন বাড়ির মালিক তুই নিচেই। বৃষ্টির কথা শুনে আমি তাড়াতাড়ি উঠে বসি আর বললাম, আরে ম্যাডাম, আপনি এখানে কেন? আর এমনি আমি একটু শুয়ে আছি। হয়েছে, তোর কথা শোনার জন্য আমি এখানে আসিনি, বুঝেছিস? আমার খুব পানি পিপাসা পেয়েছে, তাই কাউকে না পেয়ে এসেছি তোকে দেখে। এখন তুই গিয়ে তাড়াতাড়ি আমার জন্য পানি নিয়ে আয়। ঠিক আছে ম্যাডাম, আমি এক্ষুনি যাচ্ছি, আপনি একটু দাঁড়ান কেমন? আমি কথাটা বলে পানি আনার জন্য যাই, কিন্তু বাইরে এসে বিপাকে পড়ি। জগ গ্লাস কোথা থেকে নেব, আর পানি সাপ্লাই বা কোথায়, কেননা আমি তো কিছুই জানি না। তাই বাইরে দাঁড়িয়ে থেকে কাউকে জিজ্ঞাসা করতে, কিন্তু কপাল খারাপ, কেউ আমার সামনে পড়ে না। এইদিকে আমার দেরি দেখে বৃষ্টি রেখে বাইরে আসে, আর বাইরে এসে দেখে আমি দাঁড়িয়ে আছি খালি হাতে। বৃষ্টি সহ্য করতে না পেরে পিছন থেকে সামনে এসে একটা চট দিয়ে বলল, তোকে সামান্য
এখনো পানি আনতে বলেছি, আর তুই বাড়ির চাকর হয়ে তুই কিনা আমার জন্য পানি না এনে এখানে দাঁড়িয়ে আছিস? তোর সাহস তো কম না। আসলে ম্যাডাম হয়েছে কি, আমি পুরো কথা শেষ করার আগেই আমার বাবা পিছন থেকে বলে ওঠে, মামুনি, এই ছোট লোকটা তোমার সাথে আবার কি করেছে বলো তো? আমি ওর পিঠের চামড়া তুলে নেব। দেখেন না আঙ্কেল, আমার খুব পানি পিপাসা পেয়েছে দেখে কাউকে না পেয়ে ওকে পানি আনতে বলি, আর ও পানি আনবে বলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। আমার কথা শুনে বাবা আমার গালে একটা চড় বসিয়ে দেয়। বৃষ্টির চরে হয়তো আমার তেমন কষ্ট হয়নি, কিন্তু এখনকার চরে আমার কলিজা যেন ফেটে যাচ্ছে। আমার বাবা রাগে কটমট করতে করতে বলল, তোকে এই বৃষ্টি পানি আনতে বলেছে, আর তুই পানি না এনে এখানে দাঁড়িয়ে আছিস কেন? আমি তো আজকে নতুন, কোথায় জগ গ্লাসের পানি সাপ্লাই জানি না তো, তাই এখানে দাঁড়িয়ে আছি। জানিস না তো আমাকে বললি না কেন? আসলে তোদের মতো মানুষের এই একটাই দোষ, সুযোগ পেলেই কাজে ফাঁকিবাজি করিস। আঙ্কেল, এমন অকর্মা কাজের লোককে বাড়ি থেকে বের করে দিন, তাহলেই ভালো হবে। ঠিক আছে মা, এই তুই এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আমার বাড়িতে তোকে যেন আর দেখতে না পাই। কথাটা বলে আমার বাবা চলে যায়, আর আমি তো অবাক হয়ে দাঁড়িয়ে আছি। আর এদিকে বৃষ্টি আবারও আমাকে বলে ওঠে, কি রে, যাচ্ছিস না কেন? তাড়াতাড়ি যা, তোকে দেখলেই আমার কেমন কেমন লাগে, শালার খ্যাত একটা। আমি কোনো কথা না বলে সেখান থেকে চলে আসি রুমে এসে ব্যাগ নিয়ে বাইরে যাই। আমার বাবা মা ভাই দাঁড়িয়ে আছে। আপনাদের মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। আমি অনেক খারাপ একটা ছেলে। আমার বাবা মা যদি জন্মের সময় আমাকে মেরে ফেলতো তাহলেই ভালো হতো, এত কষ্টটা আর আমাকে পেতে হতো না। ভালো থাকবেন সবাই। আমি চোখ মুছতে মুছতে বাড়ি থেকে বেরিয়ে যাই। এদিকে রিয়া চোখের জল মুছতেছে, কেননা তার কোনো কিছু করার নেই আমার জন্য। ওর মা বাবা ভাই একটা বারের জন্য আমার দিকে ফিরে তাকায়নি। এদিকে বৃষ্টি উপর থেকে দেখছে আর ভাবছে, কি ব্যাপার, ছেলেটা কি সত্যি সত্যি চলে গেল? আমি এত কিছু বললাম অথচ কোনো প্রতিবাদ করলো না। না, এই ছেলেটাকে তো কাজের লোক মনে হচ্ছে না, নিশ্চয়ই কোনো একটা রহস্য আছে, এটা আমাকে জানতেই হবে। বৃষ্টি এসব ভাবতে ভাবতে রিয়ার কাছে আসে আর রিয়াকে বলে, ভাবি, একটা কথা বলতে চাই। বলো, কি কথা বলতে চাও? আর তোমাকে তো ওই কাজের লোকটা বিরক্ত করবে না, সে তো চলে গেছে। না, ঠিক সেটা না, আমি এত কথা বলেছি অথচ ও কিছুই বলেনি। তোমার বাবা চলে যেতে বললো আর সে কাঁদতে কাঁদতে চলেই গেল। সে কি আসলে এই বাড়ির কাজের লোক? উনি এই বাড়ির সবার কাছে কাজের লোক, কিন্তু আমার কাছে উনি আমার মায়ের পেটের আপন ভাই। রিয়ার মুখে ভাই কথাটা শুনে বৃষ্টির যেন হুঁশ উড়ে যায়। বৃষ্টি অবাক হয়ে রিয়াকে আবারও জিজ্ঞাসা করে, কি বলছো ভাবি? টিপু তোমার ভাই? তাহলে সবাই কেন কাজের লোক বললো? জানি না, সবার ইচ্ছা হয়েছে তাই বলেছে। তোমার ইচ্ছা হলে তুমিও বলতে পারো, না হয় বাজে ছেলে ও বলতে পারো, কেননা ভাইয়া তো তোমার সাথে বাজে ব্যবহার করেছে। বৃষ্টি আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। বৃষ্টিকে খুব করে ভাবাচ্ছে, কেন আমাকে বাড়ির সবাই কাজের লোক বলে পরিচয় দিল। এভাবে দেখতে দেখতে বিয়ের কাজ শেষ হয়ে যায়। এদিকে আমি ঢাকায় এসে একটা বস্তিতে ঘর ভাড়া করে থাকি, কেননা আমাকে পরিবারের কষ্টটা বুঝতে হবে। আমি পকেট থেকে ফোন বের করে কাউকে ফোন দিই আর খাবার দিয়ে যেতে বললাম। কিছু সময় পর খাবার চলে আসে। আমি খাবার খেয়ে নেই। আমি ইচ্ছে করলে আমার বাড়িতে উঠতে পারতাম, কিন্তু উঠিনি। আমি তো আমার পরিবারের কাছে ফকির, তাই কিছুদিন এমনভাবেই থাকবো। আমি কাউকে বুঝতে দেব না যে আমি আসলে আর কে কোম্পানির সিইও। আমি বিছানায় শুয়ে আছি, তখনই আমার ফোনে একটা কল আসে। কলটা করেছে আমার বন্ধু শাহিন। হ্যাঁ শাহিন, বল, কেন কল দিয়েছিস? বাড়িতে গিয়ে আমাকে ভুলে গিয়েছিস তাই না? আমার সাথে তো একটুও কথা বললি না। কি আর কথা বলবো রে ভাই, যার মনে কষ্ট থাকে সে তো কষ্টের আঘাতটা বুঝে। ওই কি হয়েছে তোর? একটু খুলে বল, আমি কেমন জানি রহস্যের গন্ধ পাচ্ছি। আমি তারপর শাহিনের জোড়াজুড়িতে আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা তাকে খুলে বললাম। সেটা শুনে তো সে কান্না করে দেয়। বন্ধু, তোকে বাংলাদেশে আর থাকতে হবে না, আজকেই বিমান নিয়ে চলে আয়। আর ওই বৃষ্টির বাচ্চাকে তো আমি দেখে নিব। ওদের কোম্পানির সাথে আমাদের কোম্পানির একটা ডিল আছে না, সেটা দেব না। না রে বন্ধু, আমি কারোর সাথে মলমালিন্য করতে চাই না। মেয়েটা আমার সাথে খারাপ ব্যবহার করেছে, মেয়ের বাবা মা তো আর করেনি। ও বুঝতে পারছি, তুই ওই মেয়েকে ভালোবেসে ফেলেছিস, তোর মনটা কেড়ে নিয়ে গেছে ওই মেয়েটি, তাই তো এই কথা বলছিস। আমি ভালোবাসলে কি হবে? সে তো আমাকে জেল কাটা আসামি বলেছে। বলবো না কেন? 2 মাস ধরে চুল দাড়ি না কেটে বড় করলে তো জেল খাটা আসামিও বলবে তোকে দেখে ভূতের মতো লাগছে। এইভাবে দুই বন্ধু আরও অনেক কথা বলি, তারপর ফোন কেটে দিই। আপনাদের মনে হয়তো বা প্রশ্ন আসছে,
যে আমি আসলে কে আর শাহিনী বা কে। তাহলে শুনুন, আমি হলাম আর কে কোম্পানির সিইও আর টপ ধনীদের মধ্যে একজন। আর শাহিন আমার কোম্পানি দেখাশোনা করে। তারপর আমি রাতে ঘুমিয়ে পড়ি, আর সকালে পাখির কিচিরমিচির আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে নাস্তা করতে যাই। আমি মেন রাস্তা ধরে একটা চার দোকানে বসে কেক আর চা নিয়ে খাচ্ছি। কতদিন হলো এমনভাবে খাই না। আর এদিকে বৃষ্টি আর ওর চাচাতো বোন পলি একটা কাজে সকাল সকাল ওই রাস্তা দিয়ে যাচ্ছে। বৃষ্টি আমাকে দেখেই গাড়ি থামিয়ে বলে, পলি আপু দেখ, ওই যে চা দোকানে বসে চায়ের কাপে বিস্কুট ডুবিয়ে খাচ্ছে, ওইটা হলো রিয়া ভাবির ভাই। কি বলিস? এমন একটা ভূত ভাবির ভাই? আমার তো ভাবতে কেমন লাগছে। আরে আমি কালকে কত অত্যাচার করেছি ওর উপরে, কিন্তু সে কিছুই বলেনি। সব থেকে আজব কথা হলো ওর পরিবারের সবাই ওকে কাজের ছেলে বলে, আর আমাদের কাছে তো বলেছে তাদের এক ছেলে এক মেয়ে। আমার মনে হয় একটা রহস্য আছে এর মাঝে। এখন এই কাহিনী না করে যে কাজে যাচ্ছি সেই কাজে চল। ওকে দেখে বোঝা যায় ও একটা কাজের লোক। চল, এসব কিছু ভেবে আমাদের কোনো লাভ নেই। তবে একটা জিনিস কিন্তু দেখার আছে, টিপু অনেক কিউট। জানি না অমন পাগলের মতো থাকে কেন। বুঝি মনে মনে ঠিকই পছন্দ করিস আর সামনে বকাবকি করিস। তোর বয়ফ্রেন্ড অনেক বড় লোক, এমন তো করবা। আচ্ছা চলো, যা হবার তা পরে হবে, সেটা পরেও দেখা যাবে। আগে তো কাজটা করে আসি। তারপর বৃষ্টি আর পলি গাড়ি নিয়ে যায়। আসলে আমার বন্ধু শাহিন হলো পলির বয়ফ্রেন্ড। আর আর আমি পলিকে দেখেছি ফটোতে, কিন্তু আমাকে পলি দেখেনি। এইদিকে আমি বাসায় চলে যাই। এভাবে দেখতে দেখতে কেটে যায় অনেকগুলো দিন। একদিন রিয়া বাড়িতে গিয়ে দেখে ওর ভাইয়া ওর বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করছে। বাবা মা, আমি তোমাদেরকে আর বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না, তোমরা যেখানে ইচ্ছে চলে যাও। কি বলিস এইসব? আমরা তোর কথা ভেবে টিপুর সাথে এমন করলাম, আর সেই তুই আমাদের সাথে এমন করছিস? তোমরা টিপুর সাথে যা করেছো তা আমার সাথে করবে না তার কি গ্যারান্টি আছে? তোমরা চলে যাও, তোমাদের জায়গা আমার বাড়িতে নেই। আমার বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখে জল ফেলছে। তার কিছু বলার নেই। এটা যে তাদের আমার সাথে করা পাপের শাস্তি, এটা তো ভোগ করতেই হবে। টিপুর মা, চলো আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই। এখানে থাকলে কষ্টের অত্যাচার শেষ করে দেবে আমাদের। আমরা টিপুর সাথে যা করেছি সেটার তুলনায় এটা কিছুই না। তুমি একদম ঠিক বলেছ। আমরা টিপুকে ঠকিয়ে ওকে বড্ড একা করে দিয়েছিলাম। আজকে তার প্রতিদান পেলাম। রিয়া দরজায় দাঁড়িয়ে সব কিছু শুনছিল, আর ভেতরে আস্তে আস্তে বলে, হ্যাঁকেই বলে আল্লাহর লীলা খেলা, বোঝা বড়ই দেয়। সেদিন তো বড় ভাইয়ার সঙ্গে দিয়ে ছোট ভাইয়ার সাথে যা নয় তা ব্যবহার করেছ। আজকে কান্না করছো কেন? তোমাদের চোখে তো পানি মানায় না? ভাইয়া কত করে শুধু আমার বিয়েটা দেওয়ার জন্য এই বাড়িতে থাকতে চেয়েছিল, সেটাও তোমরা দিলে না। রিয়া, এইভাবে বলিস না। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমরা আমাদের পাপের শাস্তি পাচ্ছি। মা, কষ্ট আরও পাবে যে ছেলেটা দিনের পর দিন না খেয়ে কাজ করে একটু একটু করে টাকা জমিয়ে বাড়িতে পাঠিয়ে তোমাদের খুশি করেছে। সে ছেলের মুখে হাসির বদলে কষ্টে দিয়েছ তোমরা। তোমাদের এই পাপের জন্য আল্লাহ হয়তো ক্ষমা করবেন না। ভাইয়া তো দূরেই থাকলো। আর ভাইয়া, তুমি এতটা নীচ কবে থেকে হয়েছ? তুমি তো আগে এমন ছিলে না। বোন রে, পরিস্থিতি মানুষকে বদলে দেয়, আমিও সেইভাবে বদলে গেছি। ভাইয়া, পরিস্থিতি কখনো মানুষকে বদলাতে পারে না, বরং মানুষ নিজেকে বদলানোর জন্য এমন পরিস্থিতি তৈরি করে। ভাইয়া যে সন্তান বাবা মাকে কষ্ট দেয়, সে সন্তান কখনো সুখী হতে পারে না। টিপু তো মা বাবার সুখের জন্য নিজের সুখকে বলিদান দিয়েছে। কই, ওর কপালে তো কষ্ট ছাড়া আর কিছু নেই। সে তো প্রতিটি মুহূর্তে কষ্ট পায়। রিয়া এইভাবে ওর ভাইকে অনেক বোঝায়, কিন্তু কোনো কাজ হয়নি। পরে বাবা মায়ের এমন কষ্ট দেখে রিয়া তার সাথে ঢাকায় নিয়ে আসে। মারে, তুই না গেলে হয়তো আমাদের যে কি হতো তা আল্লাহই জানে। রাশেদ সব সময় আমাদের ওপর অত্যাচার করতো। সারাদিন কাজ করিয়েও ঠিকমতো খেতে দিত না। মা, এসব বলে আর কি লাভ? এখন এসব বাদেও জানি না ছোট ভাইয়া কোথাও চলে গেছে। এই দেশে আছে নাকি লন্ডনে চলে গেছে। রে মা, আল্লাহর কাছে দোয়া করি টিপু যেন সব সময় ভালো থাকে। এইভাবে কথা বলতে বলতে ওরা রিয়াদের বাসায় চলে আসে। আসলে জনির বাবা মা নেই, জনি একাই থাকে রিয়াকে নিয়ে। আর এখানে শ্বশুর শাশুড়ি সঙ্গী হলো। আর এদিকে বিকেলে আমি একটা পার্কে বসে আছি। হঠাৎ বৃষ্টি আমাকে দেখে আর পলিকে বলে, আচ্ছা পলি, টিপুকে আমি যেখানে যাই সেখানেই দেখতে পাই কেন? টিপু আমাকে কোনো জাদু করেছে?
ওরে আমার বোন, তোকে তো জাদুই করেছে ওই দাড়িওয়ালা পাগল বেড়া। তোর কি রুচি বলতে সব কিছু শেষ হয়ে গেছে? এমন একটা খ্যাত ছেলেকে পছন্দ করিস? প্রেম যদি করতেই হয় আমার বয়ফ্রেন্ডের মতো দেখতে সুন্দর একটা ছেলে দেখে কর, তাহলে তোর লাইফ সেটেল। আমার এই পাগলটাকেই কেমন জানি অনেক ভালো লাগে। চলো না একটু গিয়ে ক্ষমা চেয়ে নিই। তোর ইচ্ছা হলে তুই যাক, আমি এখানে দাঁড়িয়ে আছি। আচ্ছা দাঁড়িয়ে থাক, আবার কোথাও হারিয়ে যাস না কেমন? ঠিক আছে, যা। বৃষ্টি তারপর গুটি গুটি পায়ে হেঁটে আমার কাছে এসে আমাকে উদ্দেশ্য করে বলে, এইভাবে একা একা মন খারাপ করে বসে থাকলে মনের কষ্ট মুছে যাবে বুঝি? বৃষ্টির কথা শুনে আমি পেছনে তাকিয়ে তো অবাক, আবার অনেকটা খুশিও হই। কেননা আমি তো মনে মনে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি বৃষ্টিকে। আরে ম্যাডাম, আপনি এখানে কিভাবে, আর আমাকে দেখলেন কেমনে? আসলে আমি আগে সবকিছুর জন্য সরি। রিয়া ভাবির মুখে আপনি তার ভাই শুনে আমার অনেক কষ্ট হয়েছে। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আরে আপনি তো আমার সাথে কোনো অন্যায় করেননি, তাহলে ক্ষমা কথাটা আসছে কোত্থেকে? এই যে আমার উপর রেগে না থাকলে তো সুন্দর করে তুমি করে বলতেন। রেগে আছেন বলে আপনি করে বলছেন। আচ্ছা নাও, তুমি করে বলছি। তো কেমন আছো? আগে একটু ভালো ছিলাম না, তবে তুমি ক্ষমা করে দেওয়াতে ভালো আছি। তা তুমি কেমন আছো? আমার আর ভালো থাকা, যে মানুষটা জীবন থেকে ভালো থাকা নামক শব্দটাই বিলীন হয়ে গেছে, সে আমি কিভাবে ভালো থাকি? আমার তো সবসময় চোখের জলে বুক ভাসিয়ে সময় কাটে। একদম আর কান্না করবে না। আচ্ছা তুমি এইভাবে চুল দাড়ি বড় করে পাগলের মতো হয়ে আছো কেন? তুমি জানো তোমাকে ভূতের মতো দেখতে লাগে, যাকে দেখে সবাই ভয় পেয়ে পালাবে। তুমি এত কথা কোথায় পাও? আচ্ছা উনি এখানে কেন? ওর নাম পলি, আমার চাচাতো বোন, ওখানে দাঁড়িয়ে আছে। আমি পাগল ক্ষেত বলে জন্য মনে হয় কাছে আসিনি, যদি কামড় দিই। তুমি একটা পাগল। আচ্ছা আজকে আসি, আর নিজেকে একটু পরিবর্তন করো কেমন? এখন তোমাকে নিয়ে অন্য কেউ কিন্তু ভাবে। বৃষ্টির কথাটা বলে সেখান থেকে চলে আসে, আর পলিকে সাথে করে মনের আনন্দে চলে যায়। আর এদিকে আমি শুধু বৃষ্টির কথাটা নিয়ে ভাবছি, বৃষ্টিটা কি বলে গেল, আমাকে নিয়ে আবার কে ভাবে? আমি তো কিছুই জানি না, তা কখনো দেখিও নি। ধ্যাত, কীভাবে কি কিছুই বুঝি না। আমি কথাগুলো ভাবতে ভাবতে বাসায় চলে আসি। এদিকে রিয়া রান্না করে রান্না করছে, তখন ওর মাকে গিয়ে বলে, রিয়া তুই আমাকে দে, আজকে রান্নাটা আমিই করি কেমন? যেটা বলছো এইটাই অনেক। ভুলেও এই কথাটা দ্বিতীয়বার বলবে না, আমি কিন্তু একদম সহ্য করব না। তোমাদের খাওয়ানোর জন্য আমি আছি, তোমাদের কাজ করতে হবে না। শুধু নামাজ পড়ে আল্লাহর কাছে আমাদের জন্য একটু দোয়া করিও, তাতেই আমাদের হয়ে যাবে। মারে, এটা কি আর বলতে হয়? মায়ের দোয়া সন্তানের সাথে সব সময় থাকে ছায়া হয়ে, বুঝলি? এখন তাহলে মন দিয়ে রান্না কর, আমি তোকে সাহায্য করছি কেমন? আচ্ছা মা, ঠিক আছে। এভাবে মামে কথা বলতে বলতে রান্নার কাজ শেষ করে। এদিকে আমি বাসায় এসে ফোন করে খাবার দিয়ে যেতে বললেই কিছু সময় পর খাবার দিয়ে যায়। আমি খাবার খেয়ে শুয়ে আছি, আর বৃষ্টির বলা সেই কথাটা ভাবছি। আসলে বৃষ্টি তখন আমাকে কি বোঝাতে চাইলো, আমি তো কিছুই বুঝলাম না। আমাকে নিয়ে আবার কোন মেয়ে ভাববে? না, আমার মাথায় কিছু ঢুকছে না। শুধু বৃষ্টির চাঁদ মাখা মুখটাই বারবার আমার চোখের সামনে ভেসে আসছে। তাহলে কি আমি প্রেমে টেমে পড়ে গেছি? ধুর, আমি সে কী ভাবছি? ওর প্রেমে তো সেই প্রথম দেখাতেই পড়ছি। বৃষ্টি কি আমাকে ভালোবাসবে? এদিকে আমার মতো বৃষ্টিও চিন্তার মাঝে ডুবে আছে। তাহলে চলেন বৃষ্টির ভাবনাটা শুনে আসি। আমার কেন এত ওই পাগলটাকে মনে পড়ছে? চোখ বন্ধ করলে যে ওর ওই পাগল মার্কা ফেসটাই ভেসে উঠছে। এটা আমার সাথে কেন হচ্ছে? তাহলে আমি কি ওর প্রেমে পড়েছি? না, এটা আমি কি ভাবছি? হ্যাঁ ঠিকই তো ভাবছি, কারণ আমি ওকে ভালোবেসে ফেলেছি। কালকে টিপুর বাচ্চা তোর খবর আছে, আমার ঘুম নিয়ে ছিনিমিনি খেলছিস, তোর জন্য আমার রাতে ঘুম হয় না। এটা ভাবতে ভাবতে বৃষ্টি কখন ঘুমের রাজ্যে হারিয়ে গেছে সে নিজেও জানে না। সকালে আমার জরুরি কাজ পড়ে যায়, ফ্লাইটে চট্টগ্রামে চলে যাই। এইদিকে বৃষ্টি আমাকে না দেখতে পেয়ে পাগলের মতো হয়ে যায়। এভাবে দেখতে দেখতে 3টা দিন পার হয়ে যায়, আমার কোনো দেখাই পায় না সে। টিপু কি তাহলে আমার মনের কথা না শুনেই আমার জীবন থেকে হারিয়ে গেল? আসলে তুই টিপুর প্রেমে অন্ধ হয়ে গেছিস, তাই এমন মনে হচ্ছে। গরিব মানুষ দেখ, কোথাও হয়তো কাজে গেছে, কয়েকদিন পর আবার ফিরে আসবে। কবে আসবে তুই জানিস? এই 3টা দিন আমার কিভাবে কেটেছে আমি নিজেও জানি না। যেন আমি বেঁচে থেকেও মরার মতো থেকেছি। সারাটা সময় ওর জন্য ছটফট করেছি। হয়েছে, এখন আর এইসব বলতে হবে না। টিপু আসলে তোর মনের কথাটা বলে দিস, আর যদি না আসে তাহলে দুঃস্বপ্ন ভেবে ভুলে যাস। না রে, আমি হয়তো আমাকে ভুলে থাকতে পারবো, কিন্তু ওকে আমি কিছুতেই ভুলতে পারবো না, কারণ সে যে আমার প্রতিটা নিঃশ্বাসের প্রশ্বাস।
এভাবে ওরা আরও অনেক কথা বলে। এইদিকে আমি অফিসে বসে চাইনির সাথে কথা বলছি। এই শালা, আমরা মনে হয় এবার বন্ধু থেকে ভাইরা হয়ে যাব। কি বলিস? আমি তোর কোনো কথাই বুঝতেছি না। আর পলির তো কোনো বোন নেই। আরে গাধা, বৃষ্টি হলো পলির চাচাতো বোন। আর আমাদের যদি প্রেম হয় তাহলে তো আমি আর তুই ভাইরাই হবো, তাই না? এটা কি কথা শোনালি রে? আমার তো এখনই ইচ্ছা করছে দেশে এসে তোদের বিয়ে দিয়ে দেই, কিন্তু তুই তো বালা আমাকে কাজের জালে ফাঁসিয়ে দিলে। আমার এখানকার কাজ শেষ হয়ে গেছে। আমি আজকে ঢাকায় ফিরে যাব। কেননা আমি অনেক কষ্টের পর আমার পরিটাকে কয়েকদিন ভুলে থাকতে পেরেছি। তবে আর পারবো না। বুকের বাঁ পাশটায় খুব করে কষ্ট হয় রে। ও, শুধু তোর কষ্ট হয় তাই না? আমার বুঝি কোনো কষ্ট হয় না বলার জন্য? আরে বেটা, তোদের প্রেম পুরাতন হয়ে গেছে, তাই একটু কষ্ট হলেও সমস্যা নেই। কিন্তু আমার প্রেম তো এখনো হয়েই ওঠেনি। তার আগে যদি হারিয়ে যায় তাহলে আমি বেঁচে থেকেও মরে যাব। হয়েছে, আর বলতে হবে না, আমি তোর মনের কষ্টটা বুঝি। আচ্ছা, তুই তাহলে আজকেই ঢাকায় চলে যা, আর গিয়ে বৃষ্টিকে তোর মনের কথা বলে দিবি। ঠিক আছে, তবে আমার সম্পর্কে তুই কাউকে কিছু বলবি না। আমি কাউকে জানাতে চাই না আমার সম্পর্কে। ওকে বন্ধু, ঠিক আছে। আর শোন, আমি কবে আসতে পারবো সেটা একটু ভেবে দেখ। কতদিন হলো পলিকে চোখের সামনে দেখি না। আহারে বন্ধুকে আমার কত কষ্ট, তাই না? আশা ছেড়ে দাও, কোনো লাভ নেই। কেননা আমি যখন বৃষ্টিকে আপন করে পাবো তখন তুইও আসবি। না বন্ধু, এমন করিস না, কারণ আমি অনেক দিনের ইচ্ছা তোর আগে বিয়ের কাজটা সেরে ফেলার, বাসরাতের বিড়ালটা মারার আমার এই ছোট্ট ইচ্ছাটাকে গলা টিপে হত্যা করিস না। ওরে বাবা, এত দামি ইচ্ছা তোর? আচ্ছা যা, তোর ইচ্ছা আমি পূরণ করব। হাজার হলেও তুই আমার একটা মাত্র বন্ধু। এভাবে আমরা আরও অনেক কথাই বলি। তারপর কথা বলা শেষে আমি কল কেটে দিই আর অফিসের কাজ শেষ করে বাসায় আসি। বাসায় এসে ফ্রেশ হয়ে ফ্লাইটে ঢাকায় চলে আসি। বিকেলে আমি সে পার্কে বসে আছি আর বৃষ্টির কথা ভাবছি। কেননা বৃষ্টির কোনো ঠিকানা বা মোবাইল নাম্বার কোনোটাই আমার কাছে নেই। এদিকে বৃষ্টি পলিকে বলছে, ওই পলি, চল না আজকে একটু পার্কে গিয়ে ঘুরে আসি। পাগলটার জন্য আমার মনটা একটু ভালো নেই। ঘুরতে গিয়ে যদি মনটা একটু ভালো হয়। আহারে বোন গো, আমার কত কষ্ট মনে, তাই না? ওই পার্কে কি টিস্যু বসে আছে নাকি যে গেলে তোর মন ভালো হয়ে যাবে? আহা, এত কথা না বলে চল না একটু ঘুরে আসি। আর এমনিতে তো তুই বাসায় বসে থেকে মোটা হয়ে যাচ্ছিস। বৃষ্টির কথা শুনে পলি তোর আগে বসতে থাকে আর আগে গসগস করে বলল, কি আমি মোটা হয়ে যাচ্ছি তাই না? যা, আমি যেতে চাইছিলাম মনটাকে নরম করে, কিন্তু এখন আর যাবো না। বোন আমার এমন করে না, লাগিস না, আমি তো মজা করলাম শুধু। আচ্ছা যা, তোকে আমি ফিরে এসে নিজের হাতে স্পেশাল তেলাপোকার স্যুপ তৈরি করে খাওয়াবো। তবুও চল। বৃষ্টির কথা শুনে পলি তো বমি করার মতো অবস্থা। এই বুঝি পেটের ভিতর থেকে সব কিছু বেরিয়ে আসবে। ছি, কি সব খাবারের কথা বলিস তুই? আচ্ছা এইসব বলিস না, তাহলে আমি আর খাবার খেতেই পারবো না। চল, যাচ্ছি তোর সাথে। এই তো আমার মোটু বোন, সরি লক্ষ্মী বোন। শাকচুন্নি মোটু ও বলিস, আমার আবার লক্ষ্মীও বলিস। আমি তো কনফিউশনে আছি, আসলে সঠিকভাবে কোনটা বললি? তোর এত বুঝতে হবে না, এখন তাড়াতাড়ি সুন্দর করে রেডি হয়ে আয়, আমিও গেলাম। যদি 1 মিনিট দেরি হয় রে পচা টিম, তাহলে তোর কিন্তু খবর আছে, আমি বলে দিলাম। পলি আর কিছু না বলে সোজা রুমে এসে নিজেকে তৈরি করে নেয়। আর বৃষ্টি খুব সুন্দর করে সাজে। আর আজও এত সুন্দর করে সাজছে কেন সেটাও নিজেও জানে না। কিছু সময় পর 2 বোন মিলে একটা রিক্সা নিয়ে পার্কে চলে আসে। পলি আমাকে দেখতে পেয়ে বৃষ্টিকে বলে, বৃষ্টি, ওই দেখ তোর মজলু তোকে কষ্ট দিয়ে এখানে বসে কত মজা করে বাদাম খাচ্ছে। পলির কথা শুনে বৃষ্টি সামনের দিকে তাকাতেই বৃষ্টির মলিন মুখে খুশি রেখা ফুটে ওঠে। দেখেছিস, এই জন্য তো আমার মনটা বারবার এখানে আসার জন্য কেমন কেমন করতেছিল। এখন বুঝি তো কি কারণ। বুঝছি, আর বলতে হবে না। এখন মহারানী যান, গিয়ে আশিকের সাথে কথা বলে এই কয়েকদিনের জমানো কষ্টটাকে কমিয়ে নেন। বৃষ্টির কোনো কথা না বলে সোজা আমার সামনে এসে কোমরে হাত দিয়ে রাগি চোখে দাঁড়িয়ে থাকে। সামনে কাউকে এমন রাগি চোখে দাঁড়িয়ে থাকা দেখে আমি তো ভয় পেয়ে যাই আর মনে মনে বলি, এই রে, আজকে বুঝি আমাকে বিনা টিকিটে হাসপাতালে পাঠাবে। যে রাগি চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে, এখনই তো আমার কলিজা শুকিয়ে যাচ্ছে। তাহলে মনের কথা বলবো কি করে? এই তোর সাহস হয় কি করে আমাকে না বলে কোথাও চলে যাওয়ার? তুই জানিস না এই কয়েকদিন আমি কতটা কষ্টে ছিলাম। আমার রাতের ঘুম কেড়ে নিয়ে নিজে তো ঠিকই আরামে ঘুমাচ্ছিস, তাই না? আজব তো, তুমি কি আমার ঘরের বউ নাকি যে আমি কোথায় যাব না যাব সেটা তোমাকে বলে যাব? আর তোমার রাতের ঘুম আমি কিভাবে কেড়ে নিলাম এটা তো আমার মাথায় ঢুকছে না।
তোর মাথায় ঢুকবেও না, বুদ্ধু কথাকার। এত বড় চুল থাকলে তোর মাথায় এইসব ঢুকবে কেমনে? তুমি জানো এই কয়েকটা দিন তোমাকে না দেখে আমি প্রায় পাগল হয়ে গেছি। এখানে ওখানে সারাক্ষণ খুঁজেছি, কিন্তু কোথাও তোমাকে পাইনি। কিন্তু তুমি আমাকে খুঁজবে কেন? আমার মতো ক্ষেতকে খুঁজে তোমার কি লাভ, সেটা তো আমি বুঝতে পারছি না। তুমি যদি সেটা বুঝতে তাহলে কি আর আমাকে এত কষ্ট করতে হয়? আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা আমি নিজেও জানি না। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। কি বলছো এসব? তোমার মতো এত সুন্দরী মেয়ে আমার মতো 2 টাকার কাজের লোক ক্ষেতকে ভালোবাসে? এটা তো বিশ্বাস হচ্ছে না আমার। তোমার বিশ্বাস হোক আর না হোক, আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি, আর তুমিও এখন থেকে আমাকে তোমার থেকেও বেশি ভালোবাসবে, এটাই আমার শেষ কথা। আমি যদি তোমাকে ভালোবাসতে রাজি না হই তাহলে তুমি কি করবে? নিশ্চয়ই আত্মহত্যা করার চেষ্টা করবে, বা তোমার বাবাকে বলে আমাকে পুলিশে ধরিয়ে শাস্তি দিবে। দূর পাগল নাকি তুমি? আমি এত কষ্ট কেন করব? তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে আমি এখানে বসেই কান্না করব। আরে মেয়ে বলে কি? আমি জানি সবাই ভালোবাসা না পেলে সুইসাইড করে, আরও কত কি করে, আর তুমি সেই সব না করে কান্না করবে? এটা ভালোবাসা পাবার কোন টেকনিক? ওহ, বুঝে না বুদ্ধ একটা। আমি যদি সুইসাইড করি তাহলে তোমাকে রেখেই পরপারে চলে গেলাম, তাহলে তো আমার কোনো লাভ হবে না। আবার তোমাকে পুলিশে ধরিয়ে দিলে আমি কষ্ট পাবো, আর আমি যদি কান্না করি তাহলে আমার চোখের পানি দেখে তোমার মনটা গলে আমার জন্য ভালোবাসা তৈরি হবে। ওরে বাবা, এত দূর! কিন্তু ম্যাডাম, আমাকে ভালোবাসলে আমি তো তোমাকে রোজ রোজ দামি রেস্টুরেন্টে বসে খাওয়াতে পারবো না, বাইকে চেপে শহরের অলিগলিতে ঘুরতে পারবো না, মাসে মাসে শপিং করাতে পারবো না, তোমাকে কোনো দালান করে রাখতে পারবো না। আমাকে দামি কোনো রেস্টুরেন্টে খাওয়াতে হবে না, তুমি 10 টাকার বাদাম আর ফুচকা খাওয়ালেই হবে। বাইকে করে ঘোরাতে হবে না, মাঝে মাঝে রিক্সা করে আমার হাতে হাত রেখে ঘুরে বেড়ালেই হবে। বিশাল দালান কোঠায় রাখতে হবে না, কুড়িঘরে নিয়ে রাখলেও হবে। আমাকে নিয়ে সিনেমা হলে বসে সিনেমা দেখতে হবে না, আমাকে নিয়ে ওই চাঁদনি রাতে তোমার কাঁধে মাথা রেখে চাঁদ দেখার সুযোগ দিলেই হবে। বড্ড বেশি ভালোবাসি যে তোমাকে। লাভ ইউ সোনা। আমি যেন বৃষ্টির এমন কথা শুনে কথা বলার ভাষায় হারিয়ে ফেলেছি। আমি কখনো ভাবিনি যে বৃষ্টি আমাকে এতটা ভালোবাসে। আমি আর কিছু না বলে পাশ থেকে একগুচ্ছ ফুল নিয়ে বৃষ্টির সামনে হাঁটু গেড়ে বসে পড়ি। আমি যে তোমাকে সেই প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছি, কিন্তু তোমাকে বলার কখনো সাহস হয়নি আমার। আজ বলছি, তুমি শুধু আমার, তুমি আমার চাঁদনি রাতের চাঁদ দেখার সাথী। তোমাকে ছাড়া আমার যেন নিজেকে নিঃস্ব বলে মনে হয়। আমি তোমাকে আমার থেকেও বেশি ভালোবাসি। আই লাভ ইউ রাগওয়ালি। বৃষ্টি খুশি হয়ে আমার হাত থেকে ফুলগুলো নিয়ে নেয় আর আমাকে জড়িয়ে ধরে কিছু সময় পর ছেড়ে দেয়। আচ্ছা, আমাকে তুমি রাগওয়ালি বললে কেন? আমি কি তোমার সাথে খুব বেশি রাগ দেখাই? আরে তোমার ওই রাগী চেহারাটা এখন আমার মুখের সামনে বেশি উঠলে ভয় লাগে। আমি যে তোমার ওই রাগী চেহারাটাকে বেশি ভালোবাসি, তাই তো তোমাকে রাগওয়ালি বলতে ভালো লাগে। আমার আর বৃষ্টির এমন প্রেম দেখে পলি যেন সহ্য হচ্ছে না, তাই আমাদেরকে উদ্দেশ্য করে বলল, বৃষ্টি, এত বেশরম না হয়ে আশেপাশের লোকজন থেকে একটু কাজ কর। কেমন এমনভাবে চিপকে আছিস যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে? বারে, আমার জিনিস আমার কাছে রাখবো না এটা হয় নাকি? আর কত কষ্ট করে ওকে কাছে পেয়েছি, এখনো যদি অবহেলা করে দূরে রাখি তাহলে যদি আবার হারিয়ে যায়, তাহলে তখন কোথায় পাবো আমার কলিজাটাকে? তোর সাথে কথা বলে পারবো না। এবার প্রেম করা শেষ হলে বাসায় চল। আমার গা জ্বলছে তোদের এমন রোমান্টিক প্রেম দেখে। আহারে, আমার বোনের কত কষ্ট হচ্ছে তাই না গো? তাড়াতাড়ি শাহিন ভাইয়াকে আসতে বল, তাহলে আমাদের প্রেম দেখে এমন ভাবে জ্বলতে হবে না। আমি কি আর কম বলি নাকি ওকে আসতে? কিন্তু শাহিন তো আসতেই পারে না, কারণ তার একটা বদমাইশ বন্ধু আছে না। সেটা কত খচ্চর বেটা, নিজেও প্রেম করবে না, আবার ওর বন্ধুকেও প্রেম করতে দিবে না। ওই বেটা শালার জন্যই আমার জানটা আমার কাছে আসতে পারে না। শালার ব্যাটারে যদি কাছে পাইতাম রে বোন, তাহলে কি যে করতাম আল্লাহই জানে। পলির কথা শুনে আমার তো বৃদ্ধ মানুষের মতো কাশি উঠে যায়। তাই নিজেকে অনেক কষ্টে সামলিয়ে পলিকে উদ্দেশ্য করে বললাম, আইসে মহারানী ভিক্টোরিয়া তার বন্ধুকে খেলাতে। আমি বলি কি শালিকা, তোমার প্রেমের পাওয়ার ফুরাই গেছে, তাই তো সে দেশে আসে না। এখন দোষ দিচ্ছ ওর বন্ধুর মতো ভালো মানুষটার। বন্ধুর মতো ভালো মানুষ একটাও পাবে না। উফ, আইছে রে, কি আমার ভালো মানুষ রে। শালা ভালো মানুষ না চাই, ও যদি আমাদের কষ্টটা বুঝতো তাহলে তো হতোই। আচ্ছা শালিকা, দেখি তোমার হাতটা দাও তো, একটু ধরে দেখি কি আছে। আমার কথা শুনে বৃষ্টি তো আমার দিকে রাগি লোক নিয়ে তাকায়, আর এদিকে পলি তো চারপাশে লাঠি খুঁজতেছে। তোমার সাহস তো কম না? আমার মতো এত সুন্দর একটা গার্লফ্রেন্ডের নরম হাত রেখে তুমি আমার বোনের হাত ধরতে চাচ্ছ? আরে বৃষ্টি, তোর এই বয়ফ্রেন্ড হলো লুচ্চা সর্দার, তাই বলি কি আমাকে একটু সাইড দেই। শালাদ ব্যাটারে হাত ধরার মন মানসিকতা বের করি এই লাঠি দিয়ে।
না থাক, লুচ্চার হোক যাই হোক, জানুটা তো আমারই। এখন ওকে কষ্ট দিলে সেই কষ্ট তো আমার কলিজায় গিয়ে লাগবে। আরে তোমরা এসব কি শুরু করলে? হ্যাঁ, আমি তো শালিকা নরম হাত দেখতে চাইলাম। আমি কথাটা বলার আগেই বলে আবারও রাগী কণ্ঠে বলে ওঠে বৃষ্টিকে। ওই বৃষ্টি, এভাবে হবে না। সামনের এই লাঠি দিয়ে মাথায় একটা বাড়ি দিতেই হবে, তাহলে হাত ধরার কথা মাথা থেকে বের হয়ে যাবে। আরে দূর, তোমরা আমার পুরো কথাটা শোনো না কেন? হ্যাঁ, এই জন্যই লোকে বলে তোমরা বুঝো কম, চিল্লাও বেশি। আমি বলছি তোমার হাত ধরে দেখবো কপালে কি আছে, কেননা আমি হাতের রেখা থেকে সব বলে দিতে পারি। হ্যাঁ, তুমি হাত দেখে সব বলে দিতে পারো? কই, আমি তো তোমাকে এইসব করতে কখনো দেখিনি। আরে আগে তো এত সুন্দর শালিকার হাত পাইনি, তাই আজকে থেকে শুরু করলাম। মনে মনে বললাম, এই তো শালিক এবার পথে এসেছে, এখন দেখো তোমাকে কি করি। আমাকে কেলাবি? তোর সাহস কত বড়! আচ্ছা তোমার হাতটা দাও তো। পলি তখন আমার দিকে তার হাত বাড়িয়ে দেয়। আমি পলির হাতের রেখা দেখে জোরে চিৎকার দিয়ে বলে উঠলাম, না, এটা কখনো হতে পারে না। আমার এমন চিৎকার দেখে বৃষ্টির উপরে দুজনে অবাক হয়ে যায়। এই, তুমি এভাবে চিৎকার করছো কেন? আমার হাতের মাঝে কি কান্না করা আছে নাকি? আরে সেটা না, আসলে আমি তোমার হাতে দেখলাম। না থাক, বলবো না, তুমি কষ্ট পাবে, আর শালিকা কোনো কষ্ট হোক আমি চাই না। এই, তুমি কষ্টের কথা বাদ দিয়ে তাড়াতাড়ি বলো, আমার কিন্তু টেনশনে মাথা একদম শেষ হয়ে যাচ্ছে। শাকচুনি কেবল তো শুরু, দেখো কি করি। আমি দেখলাম তোমার সাথে শাহিন নাকি তাহিন, ওর বিয়ে হবে না। ওই, তুমি এইসব কি বলছো? আর কেন বিয়ে হবে না শুনি? কারণ শাহিনের বন্ধুই বিয়ে হতে দেবে না, আর শাহিনের বন্ধু যা বলবে শাহিন তাই করবে। এটা পলি ভালো করে জানে। হ্যাঁ, এটা ঠিক। ওর বন্ধু যা বলবে ও সেটা করবে। এমনকি আমাকে বিয়ে করতে মানা করলেও ও সেটাই মেনে নেবে, একবারের জন্য ভাববে না। সেটা না হয় বুঝলাম, এখন আমার মাথায় এটা ঢুকছে না শাহিনের বন্ধু এমনটা করবে কেন। আমি মনে মনে বললাম, শালার পচা গার্লফ্রেন্ড আমাকে আরও প্যাঁচাইতেছিস গভীর জলে। আরে জান, তুমি তো জানো না, শাহিনের বন্ধু হলো টিপু, আর টিপু অনেক পাওয়ারফুল মানুষ। এখন আমার শালিকা যা যা বলছে সে সব কিছু টিপুর কানে পৌঁছে গেছে, কেননা টিপু হলো অলৌকিক ক্ষমতার অধিকারী। আচ্ছা, তুমি এটা কিভাবে বলছো? আর তুমি কিভাবে জানো শাহিনের বন্ধুর নাম টিপু? মনে মনে আবারও বললাম, শালার পচা বেটি, আমার গার্লফ্রেন্ড হয়ে আমাকে তুই মাইনকা চিপে ফেলে দিছোস। আর আমি কি শুধু এটাই জানি নাকি, আমি আরও কত কি জানি। আচ্ছা দাঁড়াও, একটা ছোট্ট প্রমাণ দিই। বলি, তোমার ফোনে 2 মিনিটের মধ্যে শাহিনের কল আসবে, দেখো। শালা কলিজা, যদি কল না আসে তাহলে তোরে আমি নিজে খাইছি। আরে জান, তুমি তো জানো না তোমার কলিজা আসলে মানুষটা কি। আমি কথাগুলো মনে মনে বলছি আর হাসছি। এইদিকে আমার হাসি দেখে শাহিনও কেন যেন হাসি থামিয়ে রাখতে পারলো না। আসলে বৃষ্টির আসার আগে থেকেই আমি শাহিনের সাথে কথা বলছিলাম, এখনও সেই কলটা কানেক্ট আছে। আমার এইসব কাণ্ড শুনে শাহিন মনে মনে বলল, বন্ধু, তুই আমার গার্লফ্রেন্ডটাকে এভাবে বোকা বানাচ্ছিস। তোর তো খবর করেই ছাড়ো, এখন কল দিয়ে প্রমাণ করি। এদিকে শাহিন 2 মিনিটের আগেই পলির মোবাইলে কল দেয়, আর পলি কল রিসিভ না করে বৃষ্টিকে বলে, বৃষ্টিরে, আমার প্রেমটা মনে হয় গেল, কেননা তোর বয়ফ্রেন্ড যা যা বললো সব কিছুই তো মনে হচ্ছে। এই দেখ, শাহিন কল দিছে। এটা তো সত্যিই হলো। আচ্ছা জান, এই বিপদ থেকে পলি কি মুক্তি পেতে পারে না কোনোভাবে? দেখো জান, আমি তো এটা প্রেশার মাথায় কখনো নিতাম না। যদি পলি তোমার বোন না হতো, এখন শালিকা যখন আমারই, তখন তো তার জন্য কিছু একটা করতেই হবে। একটা উপায় আছে। আরে দুলাভাই, কথা না বলে আগে উপায়টা বলেন, আমি শাহিনকে ছাড়া বাঁচব না। শাহিনের বন্ধুকে খুশি করার জন্য তোমার ব্যাগ থেকে 1000 টাকার 5টি নোট দিতে হবে, তাহলেই টিপু মানবে, না হলে ওর মন গলবে না। আচ্ছা, ওই ঘুষখোর ব্যাটারে টাকা না হয় আমি দিলাম, কিন্তু ঘটনা হলো আমি ওকে চিনি না, তাহলে টাকা দিব কিভাবে? আরে শালিকা, আমি তোমার জন্য এত কিছু করতে পারছি, আর এইটুকু করতে পারবো না? তুমি টাকাগুলো আমার কাছে দাও, আমি ওকে টাকা পৌঁছে দেবো। আমার কথা শুনে পলি তার ব্যাগ থেকে 5000 টাকা বের করে আমার হাতে দিয়ে বলে, প্লিজ দুলাভাই, কিছু একটা করো, আমার প্রেমটা যেন না ভাঙে। আমি কিন্তু শাহিনকে ছাড়া বাঁচব না। আরে তোমাদেরকে আর কেউ আলাদা করতে পারবে না। আমি টিপুর থেকে শুনলাম ও খুশি হয়েছে তোমার প্রেমের কথা শুনে। আচ্ছা, তুমি এখানে থেকে টিপুর কথা কিভাবে জানলে? আর তুমি তো টিপুকে কখনো দেখোনি। শালা শাকচুনি গার্লফ্রেন্ড, তুই শুধু আমারে বাস দিস, এটা কোনো কথা হলো? আমি যদি শাহিন কখন পলির ফোনে কল দেবে সেটা বলতে পারি, তাহলে এটা কেন বলতে পারবো না? আচ্ছা তোমরা কি আরো প্রমাণ চাও নাকি? না থাক, তোমার কথার যুক্তি আছে। আচ্ছা আমরা তাহলে এখন যাই, অনেকক্ষণ হলো আমরা এসেছি, বাড়িতে সবাই চিন্তা করবে। আচ্ছা যান, দেখে শুনে সাবধানে যেও, কেমন? লাভ ইউ জান। লাভ ইউ টু কলিজা।
আমি ওদের চলে যাওয়ার দিকে তাকিয়ে মনের আনন্দে হাসতে হাসতে আবারও শাহিনকে কল দিই, আর শাহিন কলটা রিসিভ করে শুরু করে দেয়, শালা হারামি, তুই আমার গার্লফ্রেন্ডকে বোকা বানিয়ে 5,000 টাকা হাতিয়ে নিলে। তোর গার্লফ্রেন্ডের সাহস কত বড়, আমার সামনে দাঁড়িয়ে আমাকেই খেলানোর হুমকি দেয়। তাই তো একটু মজা দেখালাম। ইস, তোর পেতনি তোকে অনেক ভালোবাসে। সেটা তো আমি জানি, তোকে বলতে হবে না। এখন বল, ট্রিট কবে দিবি? তুই তো শালা আমার ভাই হবার টিকিট হাতে পেয়ে গেলি। ট্রিট তো দেবো, আগে তোর গার্লফ্রেন্ডের থেকে নেওয়া 5-এর সাথে তোর থেকে নেওয়া 5 যোগ হয়ে যাক। কি কইলেই হলো? আমি তোকে টাকা কেন দিতে যাবো? তোকে আমি 1 টাকাও দিতে পারবো না। তুই দিবি তো 14 গোষ্ঠীও দেবে। আমি শুধু পরের হাটটা দেখে আবারও বলবো, তুমি যদি এই ছেলেকে বিয়ে করো তাহলে তোমার জীবন অন্ধকারে তলিয়ে যাবে। ব্যাস, আর বলতে হবে না। হা হা হা, তোর এই স্বপ্নটা পূরণ হবে না বন্ধু, কেননা আমি তোর বলা সব কথা রেকর্ড করেছি। শাহিনের বাচ্চা, তোর মনে হয় এবার আমার ক্ষমতাটা দেখার ইচ্ছে হয়েছে। ওকে, তুই থাক, আমি চললাম পলির কাছে। দেখি পলি আমার কথা শোনে নাকি তোর কথা শোনে। তুই আমার বন্ধু নাকি শত্রু, আমি তো সেটাই ভাবতে পারছি না। এখন তুই যেটা মনে করিস সেটাই। জলদি টাকা দে, না হলে আমি গেলাম। আমি জানি তোকে টাকা না দিলে হবে না। দেখ দিচ্ছি হারামি, সময় আমারও আসবে, তখন দেখব তুই কি করিস। ওকে, সেটা দেখার অপেক্ষায় থাকলাম। 10,000 তো নিছি, তুই না হয় 5 নিবি, এই তো। আমি কথাটা বলে কলটা কেটে দিই, আর মনের আনন্দে গুনগুন করে গান গাইতে গাইতে বাসার দিকে যাই। আহা কি আনন্দ, আকাশে বাতাসে, টাকা আমার পকেটে। ভাবতেই মজা লাগে। এদিকে রিয়া আর ওর মা সোফায় বসে বসে কথা বলছে। এমন সময় বৃষ্টি ওদের বাড়িতে চলে আসে। আরে বৃষ্টি, কেমন আছো? আর কি মনে করে আমার বাড়িতে আসলে? তুমি তো আমাদের বাড়িতে হাসোই না একদম। এতগুলো প্রশ্ন একেবারে আমার দিকে ছুড়ে দিলে এখন আমি কোনটা রেখে কোনটার উত্তর দিব শুনি? বৃষ্টি, তুমি তো অনেক মজা করতে পারো দেখছি। তা কেমন আছো? এই তো ভাবে আমি অনেক ভালো আছি। তোমরা কেমন আছো? তোমাদের সেই কবে থেকে দেখি না, তাই তো আজকে দেখার জন্য ছুটে চলে আসলাম। এই তো আমরা অনেক ভালো আছি, আর এসেছো অনেক ভালো করে এসেছো। আমি অনেক খুশি হয়েছি তোমাকে আমার বাড়িতে দেখতে পেয়ে। বৃষ্টি, এ হলো আমার মা, আর মা এই হলো তোমার জামাইয়ের কাজিন। হাই আন্টি, কেমন আছেন? এই তো মা, আমি অনেক ভালো আছি। তা মামনি, তুমি কেমন আছো? আমার জানটাকে কষ্ট দিয়ে এখন ভালো আছে আন্টি, আমিও অনেক ভালো আছি। এইভাবে ওরা কথা বলে। বৃষ্টি ওদের সাথে খাবার খেয়ে বাসায় চলে আসে। আমার মা থাকার কারণে রিয়ার কাছে থেকে আমার সম্পর্কে বৃষ্টি আর কিছু শোনা হলো না। এদিকে আমি বসে বসে চেয়ারে দোল খাচ্ছি, আর আমার বাবা মায়ের কথাগুলো আর সেই আচরণগুলোই ভাবছি। আমি কি অপরাধ করেছিলাম তোমাদের কাছে? তোমাদের তো টাকা পয়সা দেওয়া নিয়ে কোনো কমতি রাখিনি। নিজের সর্বস্ব দিয়ে তোমাদের খুশি রাখার চেষ্টা করেছি, আর সে আমি তোমাদের কাছে মূল্যহীন। আসলেই দুনিয়ার উপকার করা মানুষগুলোই পর হয়ে যায়, আর ক্ষতি করা মানুষরাই আপন হয়ে যায়। আমি এসব ভাবছি, আর চোখের কোণে জমে থাকা পানিগুলো হাত দিয়ে মুছতেছি। চোখের পানি যেন শেষে হচ্ছে না। হঠাৎ আমার পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। আমি পকেট থেকে ফোনটা বের করেই ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি বৃষ্টির নাম্বার সুন্দর করে ভেসে আসছে, মাই লাইফ। আমি কলটা রিসিভ করে বললাম, হ্যাঁ জান বলো। কি ব্যাপার, আমার কলিজার কণ্ঠটা এমন মনে হচ্ছে কেন শুনি? আরে তেমন কিছু না, তুমি এমনি একটু ভাবতেছো, আমার তো কিছুই হয়নি। দেখো জান, আগে হয়তো তোমাকে নিয়ে ভাবার কোনো মানুষ ছিল না, কিন্তু এখন আমি তোমার জীবনে এসে গেছি। তোমাকে নিয়ে সকল ভাবনা আমার মনটা সব সময় তোমার কাছে থাকে। তাহলে আমি কি জানি না তোমার কখন কেমন লাগে? পরিবারের সবার কথা খুব করে মনে পড়ছে, তাই না? তুমি কি করে ভাবলে আমার এখন পরিবারের কথা মনে হচ্ছে? ওই যে বললাম, আমার মন তোমার কাছেই থাকে। আর একটু আগেই রিয়া ভাবিদের বাসা থেকে ঘুরে আসলাম। বৃষ্টির মুখে রিয়া নামটা শুনে যেন অনেক ভালো লাগে। কেননা রিয়া কোথায় থাকে সেটা আমি জানি না, তাই অবাক হয়ে বৃষ্টিকে জিজ্ঞাসা করলাম, কি বলো তুমি রিয়াদের বাড়িতে গিয়েছিলা? রিয়া কেমন আছে? খুব ভালো আছে রিয়া মেয়েটা? অনেক ভালো আছে। আর এই মিস্টার, চুপ থাকো। তুমি ওই বাড়ির কাজের লোক না, বরং রিয়া ভাবির ভাই। সেটা আমি রিয়া ভাবির থেকে শুনেছি। ও, তুমি দেখছি তাহলে সবকিছু শুনেছ। তা একটা কথা রাখবে আমার? তোমার একটা কথা কেন, আমি তোমার 1000টা কথাও রাখতে রাজি আছি। বলো কি কথা বলতে চাও? আমাকে যে তুমি ভালোবাসো বা আমি কোথায় আছি সেটা কাউকে বলবা না প্লিজ। কেননা রিয়া আমার কথা জানতে পারলে ছুটে আসবে, তখন আমি নিজেকে ধরে রাখতে পারবো না।
আচ্ছা সেটা না হয় বুঝলাম। জানো, আমার শ্বশুর শাশুড়িকেও রিয়া ভাবিদের বাসায় দেখলাম, দুজনেই অনেক শুকিয়ে গেছে। তাদের মুখে শুধু চিন্তার ছাপ, আর তারা নাকি ওই বাড়িতেই এখন থেকে থাকে রিয়া ভাবিদের সাথে। ওইটা কোনো ব্যাপার না, চিন্তা তো করবেই। ওদের মেয়েকে বিয়ে দিয়েছে। আচ্ছা তারা কেন নিজের বাড়ি ছেড়ে মেয়ের বাড়িতে থাকে সেটা জেনে আমাকে বলো তো। আচ্ছা জান, ঠিক আছে, এখন তাহলে রাখি। তোমার হিটলার শাশুড়ি ডাকছে খাবার খাওয়ার জন্য। যাই, দেরি হলে বকা একটাও মাটিতে পড়বে না। পাগলি একটা। আচ্ছা ঠিক আছে, বাই সোনা। মা কলিজা। আমি কলটা কেটে দিয়ে আবারও বৃষ্টির বলা নতুন কথাটা নিয়ে ভাবনায় পড়ে যাই। কি ব্যাপার, তাদের নিজেদের সব কিছু থাকতেই এখন মেয়ের বাড়িতে কেন থাকছে? কোনো কি সমস্যা হয়েছে? না, আমার মাথায় কোনো কিছুই ঢুকছে না। আমি এভাবে নানান কথা মনের গহীন থেকে ভাবতে ভাবতে নানান চিন্তা নিয়ে বৃষ্টির ভালোবাসা অফিসের কাজের মাধ্যমেই কাটতে থাকে আমার জীবন। আর সামনের দিকে বাড়তে থাকে জীবন নামক ঘড়ির কাঁটা। আসলেই জীবন যেভাবে চলুক না কেন, সময় কখনো থেমে থাকে না, কারোর জন্যই না। আমি একদিন অফিসে বসে ম্যানেজারের সাথে কথা বলছি, ঠিক এমন সময় পিয়ন এসে জানায় বৃষ্টির গ্রুপের মালিকের মেয়ে বৃষ্টি চৌধুরী আমার সাথে দেখা করতে এসছে। কথাটা শুনে তো আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হলো। কেননা এই বুঝি ধরা পড়ে গেলাম আমি। অনেক চিন্তা ভাবনা করলাম, তারপর তাকে ভিতরে পাঠিয়ে দিতে বললাম। পিয়নকে বৃষ্টিকে ভিতরে পাঠিয়ে দেয়। বৃষ্টি আমার কেবিনের সামনে এসে বলে, আসসালামু আলাইকুম, মে আই কাম ইন স্যার? আমি পেছনের দিকে মুখ করে পেপারের আড়ালে মুখ লুকিয়ে নরম স্বরে অন্যরকম কণ্ঠে উত্তর দিলাম, ওয়ালাইকুম আসসালাম, ইয়েস কামিং। ধন্যবাদ স্যার। আর স্যার, আমি এসেছি বৃষ্টি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি থেকে আমাদের অফিসের একটা কাজ নিয়ে আপনার সাথে একটু কথা বলতে। এখানে আপনার কাছে আমার বাবা মিস্টার ওসমান চৌধুরী পাঠিয়েছেন। আপনার যদি একটু সময় হয় তাহলে কি সেটা নিয়ে কথা বলতে পারি? এদিকে বৃষ্টির এমন সুন্দর করে গুছিয়ে কথা বলা দেখে আমি তো মুখ টেপে টেপে হাসতেছি। সেটা বৃষ্টির চোখের আড়ালেই থেকে যায়। এই যে মিস বৃষ্টি চৌধুরী, এভাবে দাঁড়িয়ে কথা না বলে যদি বসে কথা বলতেন তাহলে নিজের অফিসটাকে ধন্য মনে করতাম। আপনার মতো এত সুন্দর একটা মেয়ে আমার কেবিনে এসে দাঁড়িয়ে কথা বলবে, এটা কি হয়? তাই কি খাবেন বলেন, ঠান্ডা না কফি নাকি ফুচকা? আমি ফুচকার কথা বলেই জিহ্বায় কামড় দিই। আর এদিকে বৃষ্টি মনে মনে ভেবে প্রশ্নসূচক আমার দিকে তাকিয়ে একটা জিজ্ঞাসাসূচক প্রশ্ন করে, শালার বেটা, বজ্জাত আমাকে পটানোর চেষ্টা, তাই না? তোরে যদি ভাগে পাইতাম তাহলে তালাব কর স্যুপ খাইয়ে ছাড়তাম। তা আপনাদের অফিসে কেউ আসলে তাকে ফুচকাও খাওয়ানো হয় নাকি? না, এটা শুধু মেয়ে ক্লায়েন্টের জন্য রুলস? এই রে, আমি কি থেকে কি বলে ফেলেছি। এমনিতে আমার শাকসুনি গার্লফ্রেন্ড একটা কথা পাইলেই সেটার A to Z না শুনে ছাড়বে না। আসলে ম্যাডাম সেটা না, খাবারের কথা বলতেই ভুলে ফুচকা বলে ফেলেছি। যাই হোক, কি খাবেন? খাচ্ছর বেটা, আমি তোর মতিগতি বুঝি না, শালা লুচ্চা বেটা। না স্যার, আমি কিছু খাবো না। কিন্তু স্যার, আপনি অন্যদিকে মুখ লুকিয়ে আছেন কেন? আসলে আমার গার্লফ্রেন্ড কড়া গলায় বলে দিয়েছে কোনো মেয়ের দিকে তাকালে আমার চোখ তুলে তার ভিনিটি প্যাকে রেখে দেবে। তাই এইভাবে আছি। যদি চোখ তুলে নেয় তাহলে আমি কি করে দেখব আমার চাঁদ পরীটাকে? আহ, কি প্রেম মাইরি! ও স্যার, বুঝেছি, সে আপনাকে অনেক ভালোবাসে। আচ্ছা, আমরা কি আপনার কোম্পানির ওই প্রজেক্টটা পাবো? না দিলে কি আর মানবেন? আপনি তো জোর করে নেবেন নিজের বলে। মানে কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। এরে কি থেকে কি বলি, দেখ না ম্যাডাম, কিছু না। আমার কোম্পানির প্রজেক্টটা আপনাদের কোম্পানি পাবে ইনশাল্লাহ। ধন্যবাদ স্যার, এখন তাহলে আমি আসি, কেমন? ঠিক আছে ম্যাডাম, সময় পেলে আবার আসবেন, কেমন? শালা লুচ্চা বেটার শখ কত, সময় পেলে আবার আসবেন। আচ্ছা স্যার, ঠিক আছে, তাহলে এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, টাটা। বৃষ্টি আমার কেবিন থেকে সোজা চলে আসে। আর এদিকে আমি বৃষ্টি যাওয়ার দিকে তাকিয়ে থাকি। মুখের সামনে থেকে পেপারটা সরিয়ে সামনের দিকে করে বললাম, আল্লাহ, অনেক বড় বাঁচা বেঁচে গেছি। একটু হলেই তো মহারানীর কাছে ধরা পড়ে গেছিলাম। ইস, কোম্পানির সিইও এর সাথে কত সুন্দর করে কথা বললো, আর আমার সাথে শুধু রাগ দেখায়, পাগলি একটা। এদিকে বৃষ্টি বাড়িতে এসে তার বাবাকে খবরটা জানিয়ে দেয় যে ওরা কাজটা পেয়েছে। আর রুমে এসে আনমনে আমার সিইও সাহেবের কথা চিন্তা করতে থাকে। ঠিক তখনই পলিও রুমে এসে দেখে বৃষ্টি কিনে যেন গভীর চিন্তায় আছে। তাই সে বৃষ্টিকে জিজ্ঞাসা করলো, কিরে বৃষ্টি, এভাবে কি নিয়ে ভাবছিস এমন করে? ও আর বলিস না, আজকে একটা আজব কাণ্ড ঘটেছে। আমি আরকে কোম্পানির সিইও এর সাথে দেখা করতে গেছি, তখন। কি আজব ঘটনা, আমাকে একটু বল, শুনে দেখি হাসি পাই না কান্না পাই। জানিস, ওই সিইও আমাকে পটানোর জন্য মধুর সুরে কথা বলছিল, কিন্তু তার থেকেও আজব ঘটনা, সে আমার দিকে একবারও ফিরে তাকায়নি।
কি বলিস? পৃথিবীতে এমন মানুষও আছে যে তোর মতো এত সুন্দরীর দিকে একবারও না তাকিয়ে বরং নিজেকে আড়াল করে রেখেছে? আরে সেটাই তো, আমি জিজ্ঞেস করাতে বললো তার গার্লফ্রেন্ড বলেছে কোনো মেয়ের দিকে তাকালে নাকি ওর চোখ তুলে নিবে। বৃষ্টির কথা শুনে পলিও যেন অট্ট হাসিতে মেতে ওঠে। এভাবেই দুই বোন আরও অনেক কথাই বলে। ওই রিয়া, রিয়া কোথায় গেলে তোমরা? ওইদিকে রিয়া ওয়াশরুমে থাকার কারণে জনির কথা জবাব দিতে না পারা দেখে টিপুর মা এসে বলে, বাবা জনি, কি হয়েছে? এভাবে রিয়াকে কেন ডাকছো? কোনো সমস্যা হলে বলো, আমি ঠিক করে দিই। না আম্মা, কোনো সমস্যা হয়নি। বড় একটা খুশির সংবাদ আছে, সেটা জানানোর জন্য রিয়াকে রাখতেছি। এইদিকে জনির কথা শুনে ফরিদা কিছু বলতে যাবে, ঠিক তখনই রিয়া সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে, কি হয়েছে? এমনভাবে ডাকছো কেন? মনে হচ্ছে আমি কোথাও হারিয়ে গেছি। রিয়া, তুমি তো জানো আমার প্রমোশন হয়েছে। আমি আজকে অনেক খুশি। আসলে তুমি আমার জীবনে আসাতে ভাগ্য পরিবর্তন হয়েছে। একটার পর একটা খুশি সংবাদ যেন আসতে চলেছে। আসলে তোমার ঘরের লক্ষ্মী বউ। হয়েছে, আর পাম দিতে হবে না। এমনিতেই আমি অনেক আদরে আছি। আমিও অনেক খুশি তোমাকে এতটা খুশি দেখতে পেয়ে। আম্মা, আমার জন্য দোয়া করবেন যেন আরো ভালো কিছু করতে পারি। দোয়া তো অবশ্যই করব বাবা, আমাদের দোয়া তোমাদের সাথে সব সময় আছে। এইভাবে আরও অনেক কথা হয় ওদের মাঝে। এভাবে দেখতে দেখতে কিছুদিন চলে যায়। একদিন বৃষ্টি আর আমি বসে বসে বাদাম খাচ্ছি আর কথা বলছি। আচ্ছা বৃষ্টি, আমি যে তোমাকে বললাম আমার বাবা মা রিয়ার বাসায় কেন এসেছে, সেটা তো বললে না। ও শিট, আমার তো সেই কথাটা বলতেই মনে নেই। আমি তো কয়েকটা দিন আগে রিয়া ভাবির থেকে শুনেছি, যদিও ভাবি বলতে চাইছিল না, কিন্তু আমার জোরাজোরিতে বলেছে। কি বলেছে তাড়াতাড়ি বলো, আমার যে শুনতে খুব ইচ্ছা হচ্ছে। তোমার বাবা মাকে নাকি তোমার বড় ভাইয়া দেখতে পারে না, তাই তাদের উপর অত্যাচার করে বাড়ি থেকে বের করে দেয়। তখন ভাবি তার বাসা নিয়ে আসে। ও, তুমি এমন কথা শুনে একটু কষ্ট পেলে না? কষ্ট পাবো কেন বলো? আমি তাদের ছেলে হিসেবে একটু কষ্ট পেলেও বাড়ির কাজের লোক হিসেবে সেটা বলে গেছি। তোমার সাথে যা ঘটেছে তারপরে আমি নিজে কি বলবো। তবে ধৈর্য ধরো, আল্লাহ সব ঠিক করে দিবেন। বাদ দাও এসব, আর চলো বাসায় যাই। আমার একটু ভালো লাগছে না, মনের ভিতর কেমন জানি করতেছে। আচ্ছা তাহলে চলো আমাদের বাসায় যাই। আমার মা বাবা তোমার কথা সব জানে, তোমাকে দেখলে ওনারা অনেক খুশি হবে। এখন তো দেখতে আর পাগল পাগল লাগে না আগের মতো, তাই তারা হাসবে না। না, আজকে যাব না, অন্য কোনো দিন যাব। আর শ্বশুর বাড়ি আগে থেকে কি দাওয়াত খাওয়া শিখাইতেছো নাকি? বারে শিখতে তো হবেই, একমাত্র মেয়ে জামাই বলে কথা, দাওয়াত বেশি বেশি পাবে, বুঝলে শোনা? এভাবে আরও অনেক কথা বলে বাসার দিকে চলে যাই। আমি বৃষ্টি করে বাসার সামনে রেখে আমার বাসায় চলে আসি। এভাবে দেখতে দেখতে পার হয়ে যায় 6টি মাস। শাহিন বাড়িতে চলে আসবে আগামীকাল। কেননা আমি আর ওর বাবা মা মিলে শাহিন আর পলির বিয়ে ঠিক করেছি। আমি খুশি মনেই পরের দিন শাহিনকে আনতে যাই। শাহিন আগে এসে দাঁড়িয়ে আছে। আমার কাছে এসেই খিলকুশি দিতে দিতে বলে, শালা হারামি, কত সময় দাঁড় করিয়ে রাখলি, সেই দিকে কি তোর কোনো ধারণা আসে? এই শালা, তুই তো জানিস আমি এমনই, তাহলে বলছিস কেন? আর ঢাকা শহরে জ্যামের কথা কি তোকে নতুনভাবে বোঝাতে হবে? 10 মিনিটের জায়গায় 2 ঘন্টাও লাগে, তাহলে আমি কি করতে পারি বল? হয়েছে, তা কেমন আছিস সেটা তো বললি না কি? আমি যে ভালো না থাকার মাঝেও নিজেকে সবসময় ভালো রাখার চেষ্টায় ব্যস্ত থাকি, সেটা তুই ভালো করেই জানিস। নিবে না বললে কি হয়? আমি যে তার জীবনের একটা অংশ হয়ে গেছি। এখন চল যাওয়া যাক। একটু দাঁড়া না, সবে মাত্র এলাম তাই না? কতদিন হলো এই এয়ারপোর্টের দৃশ্য দেখি না, আর তুই সেটা না দেখতে দিয়ে যেতে বলছিস? ও, এয়ারপোর্টের দিকে নজর তো না, পলির কথা মনে হয়। আমি মনে হয় কিছুই বুঝি না। তুই থাক, আমি গেলাম। 2 বোন আমাকে তোর সাথে দেখলে গিলে খাবে। সেটাও তো ঠিক রে। আচ্ছা তুই তাহলে একটু দূরে গিয়ে লুকিয়ে থাক, তাহলে তো আর দেখতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আর অনেকদিন পর গার্লফ্রেন্ডকে সামনে পেয়ে নিজেকে আবার বেহা বানিয়ে ফেলিস না। আমি কথাটা বলে সেখান থেকে একটু দূরে সরে যাই। আর এদিকে পলি এয়ারপোর্টে আসতে পারে না একটা এমার্জেন্সি কাজের জন্য, তাই শাহিনকে ফোন করে বলে দেয়। শাহিনে পলির বিপদের কথাটা বুঝতে পেরে আমার কাছে এসে বলে, বন্ধু চল বাসায় যাওয়া যাক, পলি আসবে না, ওর একটা কি কাজ পড়েছে সেখানে গেছে, এইমাত্র ফোন করে মানা করে দিল। আচ্ছা ঠিক আছে চল তাহলে, তবে আমি কিন্তু বস্তিতে থাকি। তুই সেখানে যাবি নাকি তোর বাড়িতে যাবি? বাড়িতেই যেতে হবে, আজ বাদে কাল বিয়ে, বুঝতেই তো পারছিস তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে বাসায় চলে যা, কেননা তোর সাথে ওদেরকেও আমাকে দেখলে চিনতে পারবে। আর আমি চাই না আমার সম্পর্কে কেউ কিছু জানতে পারুক। তাই বলে তুই আমার বিয়েতেও যাবি না? মনে রাখিস, তুই যদি আমার বিয়েতে না যাস তাহলে আমি বিয়েই করব না, এটা নিশ্চিন্ত থাক। আরে বন্ধু রাগিস না, আমি তোর বিয়েতে অবশ্যই যাব। তোর বিয়ে খেতে না পারলে
আমার বুঝি ভালো লাগবে? হ্যাঁ, এই তো আমার ভালো বন্ধু। ওকে, তুই তাহলে বাসায় যা, আমিও গেলাম, কেমন? ওকে বন্ধু, বাই। এদিকে কথাটা বলেই শাহিন আর আমি দুইজনে দুই দিকে চলে যাই। আমি বাসায় এসে একটু নিজেকে পরিপাটি করে অফিসে যাওয়ার জন্য বের হই। ড্রাইভার গাড়ি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। আমি গাড়ি থেকে বসতেই ড্রাইভার গাড়ি চালাতে শুরু করে। আমি কিছু সময় পর অফিসে এসে বসতেই বৃষ্টির মোবাইল থেকে একটা কল আসে। আমি বৃষ্টির কল দেখতে পেয়ে তাড়াতাড়ি করে কলটা রিসিভ করি। তুমি পচা, তুমি একটুও ভালো না, তুমি খুব খারাপ, আমাকে একটুও মনে রাখো না, একটুও মিস করো না। আরে জান, তুমি এসব কি বলতেছো? হ্যাঁ, আমি কি এমন নাকি? তুমি জানো না তোমাকে আমি কতটা ভালোবাসি, কতটা মিস করি। কত মিস করো আমি জানি, তাহলে আমাকে সকালে গুড মর্নিং বললে না কেন? আমি ঘুম থেকে উঠে তোমার গুড মর্নিং না দেখতে পেয়ে আমার মনটা খারাপ হয়ে গেছে। ও, এই ব্যাপার। তাহলে আসলে আমি না আজকে একটা কাজে গিয়েছিলাম তো, তাই ভুলে গেছি, সরি। আসলে আমি প্রতিদিনই বৃষ্টিকে সকালে গুড মর্নিং বলি, যেটা বৃষ্টি ঘুম থেকে উঠেই দেখে আর মন ভালো করে নেয়। আজকে আমি এয়ারপোর্টে যাওয়ার জন্য বলতে ভুলে গেছি। আচ্ছা, সরি বলতে হবে না। তুমি জানো পলির বিয়ে কালকের দিন পরে, আর আমার জানার কোনো খবর নাই। আরে জান, তোমার আমার বিয়েও হবে, আগে একটু ধৈর্য ধরে থাকো, কেমন? এটা বিয়ে শাদির ব্যাপার, এভাবে তাড়াহুড়ো করলে কি আর চলে? এভাবে আমি বৃষ্টিকে আরও অনেক বোঝালাম, বৃষ্টিও বুঝতে পারে। তারপর আমি আরও অনেক কথা বলি, তারপর কল কেটে দেই। আমি বাসায় আসি। এইভাবে দেখতে দেখতে পার হয়ে যায় কিছুদিন। তারপর চলে এসে শাহিনীর বিয়ের সময়। বিয়ের দিন সকালে। টিপু, তোর মতে গতে কিন্তু আমার একদম ভালো লাগছে না। তোকে কিন্তু আমি আগেই বলে দিচ্ছি, তুই আমার বিয়েতে না আসলে আমি বিয়ে করব না। দোস্ত, একটু বোঝার চেষ্টা কর। আমি হলাম গরিব মানুষ, ভালো কোনো পোশাকও নেই। এসে পোশাক পরে গেলে সবাই কি বলবে? হ্যাঁ, তোকে সবাই কথা শোনাবে। শালা হারামি, বাংলাদেশের টপ ধনীদের মধ্যে একজন হয়েও নিজেকে গরিব বলছিস? তাহলে আমাদের মতো মানুষরা নিজেকে কি বলবে সেটাই ভাবছে আমার মন। আমি তো কথা শুনতে চাই না। তোকে যেন রাস্তায় দেখতে পাই, আমি যাওয়ার সময় সাথে নিয়ে, কথা শেষ। শাহিন আমার আর কোনো কথা না শুনেই কলটা কেটে দেয়। এইদিকে আমি চিন্তায় যেন মাথা কাটা যায়। আমার মাথা কোনো কাজই করছে না, কেননা ওখানে রিয়া, বৃষ্টি, আমার বাবা মা সবাই থাকবে। আমি এখন কি করব? এইভাবে ভাবতে ভাবতেই আমার ফোনে বৃষ্টির একটা কল আসে। হ্যালো জানু। হ্যাঁ জান, বলো, এখন কেন ফোন করেছো? তুমি কি আসবে আমাদের বাড়িতে পলির বিয়ে উপলক্ষে? পলির বিয়েতে আমি কেন যাব শুনি? পলি তোমার শালিকা হয় সেজন্য, আর তাছাড়া তুমি বিয়েটা দেখে যদি আমাদের বিয়ের ব্যাপারে একটু তাড়াতাড়ি বুঝতে পারো তাই। ওরে বাবা, তাই নাকি? আচ্ছা, একটা কথা বলবা? তোমার বাড়িতে আমি যদি যাই আর সবাই যদি জানে একটা কাজের লোক তোমার বয়ফ্রেন্ড, তাহলে মান সম্মান কি থাকবে? দেখো, আমি তোমাকে দেখে প্রেম করেছি, এসব মান সম্মানের কথা চিন্তা করলে তো আর ভালোবাসতাম না, তাই না? আর তাছাড়া বাবা মা তোমার কথা সব শুনেই রাজি হয়েছে। এখন পাড়া প্রতিবেশী কি বললো না বললো সেটা দেখার সময় আমার নেই, বুঝতে পেরেছো? বুঝেছি। আচ্ছা যাও, আমি চেষ্টা করব, যদি পলির জন্য ভালো কিছু গিফট হিসেবে কিনতে পারি তাহলে। দেখো, তোমার যদি তোমার শালিকাকে গিফট দিতে মন চায় তাহলে টাকা লাগলে আমার থেকে নাও, তবুও তুমি আসো। তোমার হবু শ্বশুরে কিন্তু আবার টাকার কোনো অভাব নেই। আচ্ছা ঠিক আছে জান, যদি লাগে তাহলে নেব। এখন বাই শোনা। আমি কথাটা বলে কলটা কেটে দিয়ে মনে মনে হাসি আর ভাবতে থাকি, শ্বশুর আমার কোম্পানিতে কাজ করে তার কোনো টাকার অভাব নেই, তাহলে আমার কি করে অভাব থাকতে পারে বলেন? পাগলি একটা, বোঝেও না। এইভাবে কথাগুলো ভাবতে হতে যাওয়ার সময় হয়ে যায়। আমি একটা সুন্দর পাঞ্জাবি ও একটা জিন্সের প্যান্ট পরি। পাঞ্জাবিটা অনেক দামি, কিন্তু সবাই বলবে ফুটপাত থেকে কেনা। আমি পলির জন্য একটা দামি উপহার কিনে নিই, যেটা শাহিনের কাছে আগে দিয়ে দিয়েছি, কেননা আমি চাই না আমার সম্পর্কে কেউ কিছু জানুক। আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। কিছু সময় পর শাহিন আমাকে সাথে নিয়ে বিয়েবাড়িতে চলে আসে। সবাই খাবার দাবারের পর্ব শেষ করে। আমি শাহিনের পাশে বসে আছি, যেটা বৃষ্টির চোখে পড়ে। বৃষ্টি তো আমার দিকে একদিনে তাকিয়ে আছে, আর এদিকে আমি তো বেচারা কম নাকি? আমি বৃষ্টির দিকে তাকিয়ে আছি। বৃষ্টিকে অনেক সুন্দর লাগছে। সাদার ভিতরে হালকা সোনালি কালারের পাথর ও সুতো দিয়ে কাজ করা লেহেঙ্গা পরেছে। চুলগুলো কিছুটা স্টাইল করে বেঁধে খোলা রেখেছে। ঠোঁটে হালকা লিপস্টিক, কেননা আমার বারণ, বেশি লিপস্টিক দেওয়া যাবে না, যদি পেট খারাপ হয়। এদিকে শাহিন সবাইকে বলে দিয়েছে যে আমি ওর বন্ধু, তবে আমি যে সে বড়লোক বন্ধু সেটা বলেনি। বৃষ্টি আমাদের সামনে এসে বলে, হাই দুলা ভাই, কেমন আছেন? এই তো ভালো আছে, তা তুমি কেমন আছো? নিজের আপন মানুষটাকে চোখের সামনে দেখে কি আর ভালো না থাকতে পারি? তা আপনার বন্ধুকে কি আমার সাথে একটু কথা বলতে সময় দিবেন?
বৃষ্টির এমন কথা শুনে শাহিন যেন আস্তে আস্তে শেষ। পরে বৃষ্টি আমার সাথে ছাদে যায়। জানো, তোমাকে এই পাঞ্জাবিটাতে খুব ভালো লাগছে, তবে পাঞ্জাবিটা খুব নর্মাল মনে হচ্ছে। কাজের লোকেরা এর থেকে ভালো জিনিস কিভাবে পড়তে পারে বলতে পারো? তোমার বাবার টাকা আছে, আমার তো নেই, তাই না? আমার কথা শুনে বৃষ্টি বুঝতে পারে যে ওর কথা আমি একটু কষ্ট পেয়েছি, তাই আমাকে বলে, আরে জান, সোনা রাগ করে না, আমি এমনি বললাম তোমাকে আসলেই খুব সুন্দর লাগছে। আমাকে কেমন লাগছে সেটা তো বললে না। তোমাকে একদম পেতনির মতো লাগছে, খুবই বাজে দেখতে লাগছে। আমি তোমার মনের মতো হওয়ার জন্য এত সুন্দর করে সাজলাম, আর তুমি বলছো আমাকে পেতনির মতো লাগছে। আরে কান্না করো না, তোমাকে এতটা সুন্দর লাগছে যে তোমাকে দেখে পরীরা হিংসা করবে। আমি তো তোমাকে রাগানোর জন্য বললাম। আমার এমন কথা শুনে বৃষ্টি আমার বুকে কিলকুশি দিতে থাকে। এদিকে রিয়ার ভোর ছাদে এসে দেখতে পায় বৃষ্টি একটা ছেলের সাথে একভাবে কথা বলছে। ঘটনাটা দেখি তো জনির মাথায় রক্ত উঠে যায়। একটা কথা বলে রাখা ভালো, জনি আমাকে চেনে না যে এটাই রিয়ার ভাই। জনি আমাদের কাছে এসে আমার কলার ধরে। বৃষ্টি, তো সাহস কি করে হয় এরকম একটা কাজের লোকের সাথে পোস্ট করার? ভাইয়া দেখো, আমি টিপুকে ভালোবাসি, তাই আমি একটু কথা বলছি। আর ও শাহিন ভাইয়ার বন্ধু, তার চেয়েও বড় কথা ও তোমার। কথাটা বলার আগেই আমি বৃষ্টিকে ইশারায় মানা করতে বলি। আর এদিকে জনি আমার গালে একটা চড় দিয়ে বলে, বৃষ্টি, তোর সাহস আমি বের করছি। ওই তুই দাঁড়া, চল কাজের লোক হয়ে প্রেম করিস, তো প্রেম ছুটাচ্ছি। বৃষ্টি অনেকভাবে মানা করছে, কিন্তু জনি কিছুতেই শুনছে না। আমার কলার ধরে টেনে টেনে সবার সামনে নিচে নিয়ে আসে। সবাই আমার দিকে তাকিয়ে আছে, আমার মা বাবা বোন সবাই অবাক হয়ে আছে। রিয়া, তুমি দেখেছো বৃষ্টির রুচি কতটা নিচে নেমে গেছে? সামান্য একটা কাজের ছেলের সাথে প্রেম করে বেড়াচ্ছে। তুমি কি বলছো এসব? ঠিকই বলছি। আর শাহিন, তোমার মনটা এতটা ছোট কেন? এর মতো ফকিরের সাথে বন্ধুত্ব করো। তোমার তো বন্ধুত্ব করা উচিত আমাদের লেভেলের সাথে। সি শাহিন, সি। জনি এসব বলছে আর আমার চোখ থেকে অনবরত চোখের পানি ঝরেই যাচ্ছে। বৃষ্টির চোখেও যেন পানির কোনো কমতি নেই, কেননা আমি তাকে আগেই বলেছিলাম অপমান হওয়ার কথা, আর এখন সেটাই হলো। এইদিকে শাহিনা সহ্য করতে না পেরে বসা থেকে উঠে এসে বলে, ভাইয়া, আপনি হয়তো টাকার ধনী, কিন্তু মনের দিক থেকে ধনী না। কারণ ওই যে কাজের লোকটাকে দেখছেন, ওই মনের ধনী। কেননা সবার কথা চিন্তা করেই পুরো জীবনটা ধ্বংস করে দিচ্ছে। শাহিন, তুমি কি আবার এই কাজের লোকের জন্য পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গিয়েছি। আপনি জানেন যাকে আপনি কাজের লোক বলে অপমান করেছেন সে কে? সেটা জানলে আপনার পায়ের নিচ থেকে মাটি আর মাথার ওপর থেকে ছাদ দুটোই সরে যাবে। এদিকে শাহিনের এমন কথা বলা দেখে আমি ওর কাছে গিয়ে বললাম, শাহিন প্লিজ এসব কথা বলে বিয়েটা নষ্ট করিস না, তার চেয়ে বরং আমি চলে যাচ্ছি। টিপু, আমাকে বলতে দে। ওদের বোঝা উচিত মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেলে আর যাবার জায়গা থাকে না। আর বিয়ে না হলে নাই, পোলের মতো মেয়ে এই দেশে হাজারটা পাবো, কিন্তু তোর মতো একটা সুন্দর মনের একটা ভালো বন্ধুকে কোনোদিন পাবো না। শাহিনের এমন কথা শুনে সবাই যেন অবাক। আর অবাক হবেই না বা কেন? হবু বউকে ছাড়বে তবু বন্ধুকে না, এটাই প্রকৃত বন্ধুত্ব। জানে ভাইয়া, আপনি জানেন এই টিপু আপনার কি হয়? সেটা একবার আপনার বউকে জিজ্ঞাসা করে দেখেন। আরে আজব, এটা আবার জানার কি আছে? আমি আমার অফিসে ওকে কাজ করতে দেখেছি, এখন রিয়াদের বাড়িতে হয়তো কাজ করছে, স্বাভাবিক। শাহিন কিছু বলার আগে পিছন থেকে রিয়া বলে ওঠে, যেটা শুনে তো জনি চুপ হয়ে যায়। না টিপু, কোনো কাজের লোক না, উনি হলো আমার আপন ভাই। কি, এ তোমার ভাই? তো একটাই আমাদের বলেছিলে যে পুরা অমানুষ। আমার ভাই অমানুষ আর তুমি একটা ছেলেকে এইভাবে অপমান করছো, এটা কি অমানুষের কাজ না? বলো। আর বাবা মা টিপু ভাইয়াকে দেখতে পারতো না, তাই সবার কাছে তার পরিচয় গোপন করে রাখতো। আর গোপন করবেই না কেন? কারণ টিপু প্রবাসে দিনের পর দিন মাসের পর মাস না খেয়ে কাজ করে আপনাদের জন্য খুশি কিনে এনেছে। বিনিময়ে সে পেয়েছে চোখ ভর্তি পানি আর বুক ভর্তি কষ্ট। জানো রিয়া ভাবি, তোমার ভাই বিদেশে যাওয়ার 5 বছর পর আমি বিদেশে যাই। ওর সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়। আমি প্রায় সময় দেখেছি ও না খেয়ে থেকেছে, ভালো কিছু ব্যবহার ও করে নাই। আমরা একটু অসুস্থ হলেই বসে থেকেছি, আর ও হাসপাতালে পড়ে থাকার অবস্থা নিয়েও কাজ করেছে, শুধুমাত্র তোমাদের যেন কষ্ট না হয়। তোমরা মাংস দিয়ে ভাত খেয়েও ও আমাদের প্রবাসীদের কাছে বলেছে সামনের মাসে একটু টাকা বেশি দিও, এর থেকে ভালো কিছু খাবো। আর তোমাদের এই খুশিটাকে পূরণ করতে আমাদের মতো হাজারো প্রবাসে আলুর ভর্তার সাথে কাঁচামরিচ দিয়ে ভাত খেয়েও মা বাবার কাছে হাসি মুখে
বলেছি মা বাবা আজকে গরুর মাংস দিয়ে মনের আনন্দে ভাত খেয়ে, তবুও তোমার হাতের মতো স্বাদ পায় নাই। জীবনের অর্ধেক বেশি সময়ও বাইরে কাটিয়ে দেশে এসে খুশির পরিবর্তে এমন লাঞ্ছিত হতে হয় টিপুর মতো হাজারো প্রবাসীর জীবনে, ও দাগ লেগে যায় বাড়ির কাজের লোক। শাহিনের এমন কথাগুলো শুনে উপস্থিত সবার চোখে পানি জমেছে। বৃষ্টি বুঝি কেঁদে দেবে, কেননা বৃষ্টি কখনোই ভাবতে পারেনি আমার জীবনে এতটা কষ্ট থাকতে পারে। আর ভাইয়া, আপনি যেন বললেন টিপু ছোট লোক, গরিব কাজের ছেলে। আসলেই ও গরিব কাজের ছেলে, তার জন্যই তো আমাকে এতটা দাম দিচ্ছেন। আর এ ভাই, আপনি যে কোম্পানির সামান্য দেখাশোনার দায়িত্ব পেয়ে নিজের এত বড় মনে করেন, সেখানে সেই কোম্পানির সিওকেই এভাবে অপমান করতে পিছুপা হন না। যে ছেলেটা এই দেশের টপ ধনীদের কাতারে টপ পজিশনে, তাকেই বানিয়েছেন কাজের লোক। বাহ! শাহিনের এমন কথা শুনে সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। আমি এত বড় মাপের একজন মানুষ, আর সেটা কেউ কি জানতে পারিনি? কি বলছো এসব? আমি তো জানি আমাদের কোম্পানির সিও টিপুর নামে একজন, তাকে কখনো দেখিনি, কিন্তু মালিক তো অন্য কেউ, আর সে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। আপনি ঠিকই ধরেছেন, ওই কোম্পানির মালিক ছিল বাইরের দেশের একজন, যার সাথে টিপুর দেখা হয়। টিপু তার অনেক পছন্দের মানুষ হওয়ার কারণে বাংলাদেশের কোম্পানির সিওর পদে তাকে দায়িত্ব দিয়ে দেশে পাঠায়। আমি তখন থেকেই সেই কোম্পানির হয়ে কাজ করি। পরে টিপুর সাথে বন্ধুত্ব হয়, আর সেই পথ ধরে টিপু আজকে এই পজিশনে উঠেছে। সেই লোকটা তার সব কিছু বিক্রি করে দেয় অন্য জনের কাছে, আর টিপু ধীরে ধীরে তার সব কিছু কিনে নেয়, আর সেই লোকের ওর চিকিৎসার দায়িত্ব নেই। আফসোস লোকটাকে বাঁচাতে পারেনি, আর তাকেই ছোট লোক বলছেন। এখন কলমটা বের করলেই তো আপনার গরম শেষ। তাই বলি কি, মানুষকে মানুষ মনে করতে শিখেন। গরিবরাও তো মানুষ নাকি? এই পৃথিবীতে আমাদের সবাইকে যদি ধনী বানিয়ে আল্লাহ পাঠাতো, তাহলে একে অন্যের প্রয়োজনের সময় কাজের লোক পেত কোথায়? তাই আল্লাহ আমাদের ভিন্ন ভিন্ন পজিশনে দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। শাহিনের কথা শেষ হলেই আমি চলে যেতে লাগি, আর এদিকে বৃষ্টি এসে আমার হাত ধরে বলে, প্লিজ যেও না, আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না। দেখো, আমি হয়তো বাড়ি থেকে চলে যাচ্ছি, কিন্তু তোমার জীবন থেকে না, কারণ তোমাকে আমি আমার জীবনের একটা অংশ মনে করি, বুঝেছো? এত ভালোবাসো কেন আমাকে? যদি আমি এর মূল্য দিতে না পারি তখন কি করবে? হাসালে আমাকে বৃষ্টি, তুমি আমাকে হাসালে। আমি তোমার জীবনের থেকেও পরিবারের সবাইকে ভালোবেসেছিলাম, কিন্তু তারা ঠিকই আমাকে দূরে ছুঁড়ে ফেলেছে। আমি ভেঙে পড়িনি, কারণ আমি নিজেকে আঁকড়ে ধরে বাঁচতে জানি। আর তুমি চলে গেলেও ঠিক এমনভাবেই থাকতে পারবো, কেননা কবি বলেছেন, ভোগে নয় ত্যাগে প্রকৃতির সুখ লুকিয়ে থাকে। ওরে আমার পাগলটারে, আমারে কত ভালোবাসে, এভাবেই সারা জীবন ভালোবাসে যাবে, বুঝলে? কখনো ভালোবাসা কম হলে একেবারে মেরে নাক ফাটিয়ে দিব। আচ্ছা, দিও, তোমার জন্য আমার মনে ভালোবাসার কোনো কমতি হবে না। আমার সোনা পাখি। বৃষ্টির বেশি কিছু না বলেই আমার গলা জড়িয়ে ধরে হামা করে কান্না করে দেয়, কেননা এ তো সুখের কান্না, দুঃখের কান্না নয়। এদিকে আমার বাবা মা ক্ষমা চাইতে আসলেই আমি সেখান থেকে চলে যাই। তাদের কোনো কথাই আমি শুনি না। সবাই বুঝতে পারে আমার মনে কতটা কষ্ট লুকিয়ে আছে, আর এমনিতেই সব কিছুর ক্ষমা এত সহজে হয় না। বাবা মা, তোমরা কান্না করো কেন? যাও না, বড় ভাইয়ার কাছে যাও। তোমরা কেন মুখে ছোট ভাইয়ার কাছে ক্ষমা চাইতে আসছো? শুনলে না শাহিন ভাইয়া কি বলল? ভাইয়া দিনের পর দিন না খেয়ে থেকেছে, অথচ কোনো ফোন করে জানাতেও চায়নি সে খেয়েছে কিনা, বরং বলেছ বেশি বেশি টাকা দিতে। ভাইয়াকে আর আমাকে বড় করতে হবে। যে ছেলে নিজের স্বপ্নগুলোকে বলিদান করে তোমাদের খুশি কিনে আনলো, তাকে ছুঁড়ে ফেলে দিয়েছ। তোমরা তো মা বাবার নামে কলঙ্ক। মারে, আমাদের যে ভুল করেছি সেটা হাজারবার বললেও শোধ হবে না। আমরা আমাদের করা ভুলটা বুঝতে পেরেছি। মা, তুই পারিস আমাদের টিপুর থেকে ক্ষমা পাইয়ে দিতে? না, আমি কেন করতে যাব? যে ভাইয়া একটু থাকার জায়গা চেয়েছিল তোমরা তাকে দেওনি। আমি অনেক করে রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু তোমরা আমার কথাও শুনোনি। আজকে কেন বলছো তাহলে? এদিকে অনেক আগে পলিয়ার শাহিনীর বিয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, আর রিয়া সবাইকে নিয়ে বাসায় চলে আসে। কারো মনেই শান্তি নেই। আমার মন ভালো নাই দেখে বৃষ্টি জোর করে ওর বাড়িতে নিয়ে যায়, যেন সেভাবে একটু ভালো থাকতে পারি। এদিকে রিয়া সকালে মাকে ডাকতে যেই রুমে যায়, অমনি দেখে মা অজ্ঞান হয়ে খাটের পাশে পড়ে আছে। রিয়া তো একটা চিৎকার দিয়ে দেয়। রিয়ার এমন চিৎকার শুনে বাড়িতে থাকা সবাই রুমে চলে আসে। সবাই তো অবাক হয়ে তাকিয়ে আছে। রিয়া,
আম্মার এমনটা কীভাবে হলো? তুমি আম্মার খেয়াল রাখবে না? জানোই আম্মা হাই প্রেশার রোগী। আমি তো সব সময় মাকে চোখে চোখেই রাখি। আমি একটু আগে মাকে ডাক্তার রুমে এসে দেখি মা ফ্লোরে পড়ে আছে। তারপর সবাই মিলে তাড়াতাড়ি আম্মুকে হাসপাতালে নিয়ে যায়। এদিকে রিয়া ওর ফোন দিয়ে বৃষ্টিকে সব কিছু জানিয়ে দেয়, কেননা আমার নাম্বার ওর কাছে নেই। তারপর মাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাড়াতাড়ি রুমে নিয়ে যায়। ওই উঠো, একটা দুঃখের খবর আছে। এদিকে আমি যেহেতু জেগেছিলাম তাই তাড়াতাড়ি উঠে গেলাম আর বললাম, কি হয়েছে, এভাবে ডাকছো কেন শুনি? কথা বলিও না, তাড়াতাড়ি আমাদের হাসপাতালে যেতে হবে, চলো। কি হয়েছে বলবি তো নাকি? আরে বাবা, তুমি হাসপাতালে গেলেই তো বুঝতে পারবে, তাই না? তাহলে বারবার কেন জিজ্ঞেস করছো শুনি? আমি আর কিছু না বলে তাড়াতাড়ি রেডি হই। বৃষ্টিও রেডি হয়ে বেরোতে নিলেই ওর মাও আসে, আর সাথে কিছু সময় পর হাসপাতালে চলে যাই। আমি রিয়াকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে তার কাছে গিয়ে বললাম, রিয়া তুই এখানে কেন, আর কি হয়েছে? রিয়া আমাকে দেখে জড়িয়ে ধরে কান্না করতে থাকে, কিছুই বলতে পারছে না। রিয়ার চোখের পানিতে যেন আমার শার্ট ভিজে যাচ্ছে। এই বৃষ্টি, রিয়াকে বলো না কান্না না করতে, আমি জোর কান্না সহ্য করতে পারি না। ভাইয়া মা। মা, মায়ের কি হয়েছে? ভাইয়া আমি মাকে সকালে ডাকতে গিয়ে দেখি ফ্লোরে অজ্ঞান হয়ে পড়ে আছে। আমরা বাড়িতে প্রাথমিকভাবে অনেক চেষ্টা করেছি, কোনো কাজ হয়নি। ডাক্তার এখনো কিছুই বলেনি। রিয়ার কথা শুনে আমি যেন একদম ভেঙে পড়ি। বৃষ্টি শক্ত করে আমাকে ধরে রাখে। ছেলে মানুষকে ধরে রাখে কি একটা মেয়ের পক্ষে সম্ভব? তাই সবাই আমাকে সান্ত্বনা দিতে থাকে, আর রিয়ার কান্না তো থামছে না। আমার বাবা তো এক কোণে দাঁড়িয়ে শুধু চোখের জল মুছে যাচ্ছে। এদিকে কিছু সময় পর ডাক্তার রুম থেকে বেরিয়ে আসতেই, ডাক্তার সাহেব, রোগীর এখন কি অবস্থা? ডাক্তার চুপ করে দাঁড়িয়ে থাকে, কিছুই বলছে না, যেটা দেখে সবার মনে যেন আরো বেশি দুশ্চিন্তা বাসা বাঁধে। আমি আবারও বললাম, এই ডাক্তার বলেন না আমার মায়ের কি হয়েছে, আর এখন কি অবস্থায় আছে? আমার কান্না দেখে ডাক্তাররা চুপ করে থাকতে পারলো না, সবটাই বলে দেয় যে রোগী এখন সুস্থ, প্রেশার বেশি ও অতিরিক্ত দুশ্চিন্তার জন্য এমনটা হয়েছিল। এই কথা শুনে সবার মুখে যেন হাসির রেখা ফুটে ওঠে। কিছু সময় পর সবাই দেখা করতে যায়। আমি আর রিয়া মায়ের পাশে গিয়ে বসি। মায়ের চোখ দিয়ে অযথায় পানি পড়ছে। আমি মায়ের দিকে তাকিয়ে চোখের পানি মুছিয়ে দিয়ে বললাম, মা খেতো না, তোমার কিছু হলে আমি কি নিয়ে থাকবো, কাকে মা বলে ডাকবো বলো? বাবারে, আমাকে ক্ষমা করে দে, তোর সাথে যা করেছি তার কোনো ক্ষমা হয় না। মা কি বলছো এইসব? সন্তানের কাছে কি বাবা মা ভুল করতে পারে? আমি তোমাদের উপর রাগ করিনি। মা আমাকে আর রিয়াকে বুকে জড়িয়ে নিয়ে কপালে চুমু দেয়। এইদিকে মা বৃষ্টিকে একপাশে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কি ব্যাপার বৃষ্টি মামনি, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? এখানে আয়। না, যাব না। কিন্তু কেন আসবি না শুনি? আপনি আপনার ছেলে মেয়েকে একাই আদর করছেন, আমাকে পাশে দাঁড়িয়ে রেখে। এতে আমার ভাগের আদর কম পড়ে গেল না? বৃষ্টির এমন কথা শুনে সবাই যেন এত কষ্টের মাঝেও হাসতে হাসতে শেষ। এদিকে শাহিনও খবর পেলে পলিকে সাথে করে নিয়ে আসে। হায় রে মেয়ে আমার, বলে কি এই পাগলি, বাবা মায়ের আদর ভালোবাসা সন্তানের জন্য কখনো কমে নাকি? একটুও না। তবে আজকে থেকে ওরা বাদ, আমি বেশি আদর নিব। ওরা ছোট থেকে আদর নিয়ে নিয়ে আদর কমিয়ে দিছে। বৃষ্টির এমন বাচ্চামো কথা শুনে সবাই শুধু মিটিমিটি করে হাসছে। এদিকে বৃষ্টির মায়ের চোখেও পানি, কেননা মেয়ে এত সুন্দর একটা পরিবারের বউ হতে চলেছে এই ভেবে। কেটে যায় কয়েকটা দিন, সবাই আমার নতুন বাড়িতে আসে। অন্যদিকে রাশেদও তার ভুল বুঝতে পারে, সব কিছু সমান সমান করে ভাগ করে আর আমাকে বুঝিয়ে দিয়ে আমার কাছে ক্ষমা চায়। আমিও ক্ষমা করতে না চাইলেও আমার মা বাবা আর আমার পেতনি গার্লফ্রেন্ডের জন্য ক্ষমা করতে বাধ্য হই। আর আমার পরিবারের খুশির কোনো অভাব নেই, আছে শুধু একটাই অভাব, সেটা হলো বৃষ্টিকে বউ হিসেবে দেখার স্বাদ। তাই সবাই মিলে আমার আর বৃষ্টির বিয়ে ধুমধাম করে দেয়। বৃষ্টির বাসর ঘরে ইয়া বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে। আমি বাইরে থেকে পা টিপে টিপে ঘরের ভিতরে প্রবেশ করি আর নরম স্বরে বললাম, কি করো ময়না পাখি? চুপ, তুই তো কোনো কথাই বলবি না। বৃষ্টি এমন রেগে থাকার কারণ হলো আমি দেরি করে এসেছি। আমিও ফাজলামো করার জন্য আমার শ্বশুরকে ডাকি, কেননা বৃষ্টির বাবাকে খুব ভয় পায়। কই কই শ্বশুর আব্বা, দেখে যান আপনার মেয়ে আমার সাথে কেমন রাগ দেখাচ্ছে। আমি ছোট্ট একটা পোলা। এই এই, তুমি আব্বুকে ডাকছো কেন? মনে হচ্ছে আমাকে মার খাই ছাড়বে। আসো। কি করব, তুমি এমন করে তাকিয়ে আছো, আমার বুঝি ভয় করে না? তোমার বোন আর বোনের জামাই তো দেরি করালো। ওরা তো দেরি করাবেই, কারণ ওদের ম্যাচ খেলা তো শেষ। এখন ওরা কি চাইবে আমরা ভালোভাবে খেলতে পারি? ফাজিল একটা, কিছুই বুঝে না। আমি বৃষ্টির উপর ঝাঁপিয়ে পড়ি, হাদরে সুরে বললাম, কিছুই বোঝার দরকার নেই আমার, শুধু এটা বুঝলেই হলো। বৃষ্টি আর কিছু না বলেই
আস্তে আস্তে হারিয়ে যায় সুখের এক অজানা রাজ্যে। আমরা মন ভরে সুখ পেতে থাকি। আপনারা বরং চল্লা যানগা। কেমন? দেখা হইব পরের গল্পে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।